আচ্ছা দেখো, দ্বিতীয় কিস্তি সেটা শুরু করা যাক। প্রথম কিস্তিতে কিছু অংশ বাদ গেছিলো, সেটা হচ্ছে তোমরা যখন ঢুকলে তখন তারা যখন ঢোকার অনুমতি দিলেন, ওখানে আমি যখন বসার জন্য তারা বললেন তখন আমি ধন্যবাদ বলবো এবং তারপরে সম্ভাষণটা করব। এবং কথার মাঝে বিভিন্ন স্তরে যদি আমি মনে করি যে ধন্যবাদ বলার প্রয়োজনীয়তা রয়েছে, তাহলে সেখানে আমি ধন্যবাদ জ্ঞাপন করব। আরও একটা শুরু করি, সেটা হচ্ছে আমরা যে ইন্টারভিউ বোর্ডে যখন যাই তখন সেখানে যারা বসে থাকেন হয় গোল টেবিলে বসে থাকেন অথবা চৌকো টেবিলে বসে থাকেন। তো সেই চৌকো টেবিলের সমান্তরালে সাধারণভাবে চেয়ারগুলো থাকে, বা যিনি আমায় ডাকছেন, যিনি মূলত আমার সঙ্গে যিনি প্রথম কথা শুরু করছেন তার সঙ্গে লম্বভাবে চেয়ারটা রাখা হয়। আর যদি গোল টেবিল হয় সেক্ষেত্রেও যে অবস্থানে চেয়ারটা আছে সেখান থেকে সবার সঙ্গে ঠিকমতো দৃষ্টি বিনিময় করা যাবে, সবার কথার উত্তর দেওয়া যাবে। তো এখানে প্রশ্ন করা হলো আমাকে যে তার ক্ষেত্রে 60 ডিগ্রি কোণে নাকি চেয়ারটা রাখা ছিল, যেখানে তাকে বসতে দেওয়া হয়েছিল। আগে চেয়ারের ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। চেয়ার পিএসসিতে আমি দুটো ইন্টারভিউ দিয়েছি মাত্র, আমার তো অভিজ্ঞতা একদমই কম, যারা বেশি দিয়েছেন তারা বলতে পারবেন, কিন্তু আমি দুটো ক্ষেত্রে দেখেছি যে কেমন গোছের একটা খুবই ভারী ওজনের একটা চেয়ার, গদিয়াটা, মানে আমরা যেভাবে অভ্যস্ত যে একটু সরিয়ে নেব, যেমন নিয়ম যে আমরা একটু টেনে নিলাম চেয়ারটা, বাঁ দিক থেকে গিয়ে বসলাম, কিন্তু সেটা এখানে হয়ে ওঠে না। ওই ফিক্সড যেন চেয়ার সেখানে ফিক্সড রয়েছে। তো 60 ডিগ্রি কোণে যেহেতু রাখা আছে, আমি ধরে নিলাম যে মূল যিনি আমায় ডাকলেন তার সঙ্গে 60 ডিগ্রি কোণে চেয়ারটা রাখা আছে। এবার এখান থেকে আমরা দুটো ধারণা পোষণ করতে পারি। এক হচ্ছে যে চেয়ারটা আসলে ওরকমই রাখা ছিল, আর দুই হচ্ছে যিনি আমার আগে ইন্টারভিউ দিয়ে বেরোলেন তিনি চেয়ারটা ওভাবে সরিয়ে রেখে বেরিয়ে এসছেন। কিন্তু আমার মনে হয় যে এখানে যেহেতু আমি সঠিক উত্তর কোনটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে প্রথম যদি আমার কেউ ইন্টারভিউ আমার আগে কেউ দিয়ে থাকে সেখানে তার এতটা ধৃষ্টতা হবে না যে চেয়ারটা ওরকমভাবে ঘুরিয়ে তারপর বেরিয়ে আসবো। আর চেয়ারটার সঙ্গে টেবিলের ব্যবধানটাও অনেকটা বেশি থাকে। সুতরাং যদি 60 ডিগ্রি কোণে রাখা থাকে এবং দেখি যে সেই অবস্থান থেকে আমি বাকি সবার সঙ্গে দৃষ্টি বিনিময় করতে পারছি, আমাকে তো এমনিতেই যিনি ডাকছেন তার সঙ্গে যদি লম্বভাবে চেয়ারটা রাখা হয় তাহলে তার দিকে আমি সরাসরি মুখ থাকছে আমার, এবং বাকি দুজন, একজন তো প্রায় 90 ডিগ্রি কোণে থাকেন, আমার ক্ষেত্রে যেমন চারজন ছিলেন 90 ডিগ্রি কোণে থাকেন। তো পুরোটাই ঘাড় এরকমভাবে ঘুরিয়ে তার সঙ্গে কথা বলতে হবে, আর ওভাবে কথা বলতে হবে, শরীর লম্বভাবেই থাকবে, সামনে যিনি রয়েছেন তার সঙ্গে, আর আমার ঘাড় এবং মাথার অংশটুকু তার দিকে ঘুরে গেল, সেই পরিমাণে ঘুরতে ঘুরতে যাবে। বুঝতে পারছো 90 ডিগ্রি কোনো একজন বসে আছেন পুরো 90 ডিগ্রি। আমাদের ধারণা থাকে হয়তো একটা 30-40 ডিগ্রি একটা বিস্তৃতির মাঝে তারা থাকবেন, এবং এরকমভাবে আমি ঘাড় করবো, তো সেটা হয়ে ওঠে না। দেখা যাচ্ছে একজনের সঙ্গে সরাসরি লম্বভাবে কথা বলছে, আর একজন পুরো 90 ডিগ্রি কোণে এখানে সমকোণে আছেন। তো একজন এখানে আছেন 90 ডিগ্রি কোণে, একজন দেখা যাচ্ছে 45 ডিগ্রি কোণে আছেন, একজন সোজাসুজি 0 ডিগ্রিতে যদি ভাবি, অন্যজন আবার এদিকে -45 তিনি আছেন, এরকম হয়। তো চেয়ারের ক্ষেত্রে আমার মনে হয় যে অসুবিধা নেই, আমি চেয়ার সরিয়ে বসার নিয়মটা তো এটা তো স্বীকৃত নিয়ম একটা। সুতরাং আমার যদি মনে হয় যে চেয়ারটা আসলেই তার মূল অবস্থান থেকে একটু সরে আসে বা যেরকমভাবে আসে আমি স্বস্তির সঙ্গে আমি ইন্টারভিউটা দিতে পারবো না, তাহলে সেক্ষেত্রে আমি সরিয়ে নিলাম। আমি আওয়াজহীন, যেমন বলেছিলাম আওয়াজহীন পদচারণা, সেরকমভাবে চেয়ার সরানোর ক্ষেত্রে সেই নিয়মটা অনুসরণ করা উচিত বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত মত। এটা চ্যাট জিপিটি জাতীয় জায়গায় বা জেমিনাই বা ডিপসিক যেখানে যাও সেখানে গিয়ে আরও সঠিকভাবে উত্তর পাওয়া যাবে আশা করি। আচ্ছা, এটা গেল। আর একটা আমার তোমরা যেটা করো সেটা হচ্ছে কেউ ইন্টারভিউ দিয়ে আসলে তাকে আগে সেই চারপাশ থেকে জড়িয়ে ধরো, যে কী ধরেছে, কী প্রশ্ন করেছে, কী প্রশ্ন করেছে। আমার মনে হয় যে আমি যে সমস্ত বিষয়গুলো আমি পড়ে যাচ্ছি, আমাকে তো বিবিধ বিষয় পড়ে, সেই সাগর পাড়ে আয়সা আমার কেমন কেমন লাগে, তা ইন্টারভিউ বোর্ডের সম্মুখীন হওয়ার আগে আমার যে সমস্ত বিষয়গুলো পড়ে যেতে হবে, এত বেশি কিছু জিনিস পড়ে যেতে হবে যে আমার কিন্তু আর প্রয়োজন নেই যে ইন্টারভিউ বোর্ডে কেউ গেল, কারোর ইন্টারভিউ আমার আগে ছিল, তাকে কী প্রশ্ন করেছে, কেন আমি জানি তাকে কী প্রশ্ন করতে পারে, আমার জানার বাইরে তার প্রশ্ন হবে না। সুতরাং তাকে এভাবে জড়িয়ে ধরে কী প্রশ্ন এটার কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না, যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। আমার নিজের ক্ষেত্রেও যদি বলি, আমাকে তোমরা প্রশ্ন করেছিল, তখন অবশ্য শক্তিও ছিল না আর ইচ্ছাও ছিল না ইন্টারভিউয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করা। তো এখনও তোমরা কেউ কেউ বলছো ইন্টারভিউ কী কী প্রশ্ন করেছে, কিন্তু আমি যখন এই কী কী পড়তে হবে, কী কী পড়েছি, পড়তে হবে না, কী কী পড়েছি আমি, আর আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে এগুলো পড়া দরকার, এগুলো জানা দরকার, তারপরে আর
কী প্রশ্ন করেছে সেটা আর মুখ্য হচ্ছে না, কারণ আমি জানি যে এর মাঝে প্রশ্ন করবে আমাকে, এর বাইরে কী প্রশ্ন করবে। আমি তো এভাবে সবই পড়ে যাচ্ছি। এটা ঠিক মানে অতি আত্মবিশ্বাসের স্তরে নয় এটা, কিন্তু এই আত্মবিশ্বাসটা নিয়ে যাওয়াটা উচিত। আর আমি যদি এভাবে মনে করি যে আমার আগে কাকে কী প্রশ্ন করেছে, কোনো দিন প্রশ্ন তার মানে পুনরাবৃত্তি খুবই কমই হয়। তুমি একটা মানুষ, তার সামনে গিয়ে হাজির হলে কথার পিঠে কথা আসবে এবং সেভাবে তাকে প্রশ্ন করা হবে। আর একটা কথা হচ্ছে যে অন্য একজন সদস্য বা সদস্যা যিনি ইন্টারভিউ বোর্ডের, তিনি পরবর্তীতে তিনি ঢুকলেন ঘরে, বা তিনি হয়তো আমি উত্তর দিচ্ছি তখন তিনি তার একটা ফোন চলে এলো। এটা সাধারণভাবে সচরাচর হয় না, কিন্তু হয়ে গেলে তো কিছু করার নেই। তো সেক্ষেত্রে যিনি প্রশ্ন করছেন তার দিকে তো আমি তাকিয়ে আছি, এবং তিনি যখন তার ফোন চলে এলো এবং তিনি সেই ফোনটা ধরলেন, সেক্ষেত্রে আমাকে অবশ্যই এখানে থামতে হবে, এবং সেই মুহূর্তে যদি অন্য যারা রয়েছেন তারা যদি আমাকে প্রশ্ন করেন, আমি তাদের দিকে আমার দৃষ্টি ফেরাবো এবং তাদের প্রশ্নের উত্তর দেবো। নইলে তিনি যতক্ষণ ফোনে কথা বলছেন আমি চুপচাপ তার দিকেই তাকিয়ে থাকবো এবং অপেক্ষা করব। এটা গেল। আমার ক্ষেত্রে যে ভুলটা হয়েছে, ভুল আমি মনে করি এই কারণেই, এটা স্বাভাবিক একটা বুদ্ধির বিষয়, কিন্তু তখন কাজ করেনি মাথা। আমার ইন্টারভিউ ছিলেন 3 জন ছিলেন প্রথমে, যিনি মহুয়া ম্যাডাম ছিলেন, মানে চেয়ারম্যান, যিনি পিএসসি চেয়ারম্যান উনি ছিলেন, এদিকে 90 ডিগ্রি কোণে নীলাদ্রিবাবু ছিলেন, আর মাঝে একজন ছিলেন, তাকে যাই হোক চিনি না আমি, ভদ্রলোক ছিলেন। এবার আমি ইন্টারভিউ দিয়ে শুরু করেছি, যা মোটামুটি 2 মিনিট হয়েছে, 3 মিনিট হয়েছে, তখন ছুটতে ছুটতে একজন ম্যাডাম চলে এলেন, ছুটে গেলেন, মহুয়াদি আমি দেরি করে ফেলিনি তো? মহুয়াদি বলেন, না না দেরি করোনি, বসো বসো। তা আমার কিন্তু সম্ভাষণ দেওয়া হয়ে গেছে, আমাকে তারা প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছি, তাহলে সেই সময় আমার উচিত ছিল যে একটা সময়ের ব্যবধান খুঁজে নেওয়া, এবং তখন টুক করে তার দিকে ঘাড় ঘুরিয়ে ম্যাডামকে সম্ভাষণ করা, ম্যাডাম শুভ সকাল, বা ম্যাডাম গুড মর্নিং। এটা তার ভালো লাগতো আমার মনে হয়। এটা আমার ভুল হয়ে গেছে, তখন মাথা কাজ করেনি ওভাবে। নাহলে তিনি তো এলেন, তাকে তো আমার সম্ভাষণই করা হলো না। যদিও আমি এখানে উত্তর দিতে ব্যস্ত, তবুও আমার কিন্তু সময় বের করে নেওয়া উচিত ছিল। নে, জল জীবন মিশন ঘ্যান ঘ্যান শুরু হয়ে গেছে, কিসের আওয়াজ কে জানে, ভিডিওটা করতে দেবে না। যাই হোক, এটা গেল। আচ্ছা, ফোন কলে কথাটা বললাম, চেয়ারে বসার ব্যাপারটা বললাম, আর হুট করে যদি একজন নতুনভাবে ঢোকেন তার ক্ষেত্রে সেই বিষয়টা বললাম। এবার হচ্ছে আমাকে কী কী প্রশ্ন করা হয়েছিল সেটা তোমরা জিজ্ঞেস করেছিলে, সেটা আমি বলতে চাইছিলাম না, আসলে ততটা মনেও নেই। ঢোকা হলো, প্রথমে জিজ্ঞেস করলেন পড়াশোনা বিষয়ে, কী পড়াশোনা করেছি। আমার যেখানে বাড়ি সেখানকার কাছাকাছি একটা খুব ভালো একটা নাম করা কলেজ রয়েছে। তো আমাকে জিজ্ঞেস করলেন এখানে কেন পড়িনি, বা আমার উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা যেখানে করেছি আমি সেখানে কেন করলাম, আমার নিজের জেলাতে কেন করলাম না, বা আমার ফিজিক্সে আমি অনার্স আমি অন্য কলেজে কেন করলাম, ওখানে কেন করলাম না, এই জাতীয় প্রশ্নগুলো করলেন। মহুয়া ম্যাডাম শুরু করেছিলেন প্রথমে, তারপর বললেন যে তুমি কী করো, মানে কী কাজ করো তুমি। আমি তখন উত্তর যথারীতি দিই, আমি কি উত্তর দিচ্ছি সেটা বলছি না, তুমি শুধু প্রশ্নগুলো বলছি, নাহলে সময় চলে যাবে। আরে অদ্ভুত এই আওয়াজ, জল জীবন মিশন। তাহলে দেখো, যদি তিনি প্রথমে প্রশ্ন করলেন কেমন আসছে আওয়াজ ভিডিওতে, বুঝতে পারছি না, মাথা ধরে যাবে। তিনি অদ্ভুত, তো তিনি প্রশ্ন করলেন যে এতদিন কেন বেকার আমি, এবং কী করেছো এতদিন। তো আমি বললাম, না কী বললাম সেটা বলছি না, শুধু আমি বলছি যে কী কী প্রশ্ন করা হয়েছিল। তার উত্তর দেওয়া হলো, তখন তিনি বিশ্বাস করছেন না, যে না এটা তো হতে পারে না, এত সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কেন এতদিন বেকার, কী করেছো তুমি। যার মোটামুটি একটা উত্তর দেওয়া হলো, এবং তিনি নিজে সাহায্য করলেন, হচ্ছে তাহলে তুমি এসব পরীক্ষা দিয়েছিলে সম্ভবত, মিসলেনিয়াস ক্লার্কশিপ। বললাম হ্যাঁ ম্যাডাম, আমি এগুলো দিয়েছিলাম। আচ্ছা, আমি উত্তরের অংশটুকু বলছি না, প্রশ্নের অংশটুকু বলছি, দেরি হয়ে যাবে। এটা গেল। তারপর বললেন যে তোমার জেলার সমস্যা বলো আমাকে, কী সমস্যা তোমার। যে না, জেলার সমস্যা বললেন না, প্রথমে জিজ্ঞেস করলেন যে তোমার দুটো প্রিয় প্রকল্পের নাম বলো, কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের, এবং সেটা বলা হলো, এবং সেটার তিনি যৌক্তিকতা জানতে চাইলেন যে কেন এগুলোই কেন প্রিয় হলো তোমার। আমি বললাম, এবং তখন কথার পিঠে কথা আসে, যেভাবে সেভাবে এলো, যে যেমন আমি এখানে কন্যাশ্রীর কথা বলেছিলাম, রাজ্য সরকারের প্রকল্প, এবং তার পিঠে ভিত্তি করে জেলায়, আমার জেলার নারীদের বিষয়টা, সেখানে কতটা ক্ষমতায়ন জরুরি, সেখানে কী কী সমস্যা, প্রসূতি মৃত্যুর হার কীরকম, সেটা রাজ্যের থেকে বেশি নাকি কম, এই সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করলেন। তারপরে উনি অর্থনীতিতে চলে গেলেন, এবং
পাবলিক ফিনান্সের যে বিষয়গুলো, ওখানে যে ফিসকাল ডেফিসিট ওই জাতীয় ব্যাপার স্যাপারগুলো ওখান থেকে প্রশ্ন করলেন। মানে ফিসকাল ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট, এই যে ব্যাপারগুলো যে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য রয়েছে সেগুলো প্রশ্ন করা হলো। আর সমস্যা হচ্ছে যে উনি আই কন্ট্যাক্ট তো ব্রেক করছিলেন, আর উনি যেন শুনছিলেন না, যেটা বললাম না তোমাকে, যে এমনভাবে তিনি আচরণ করছিলেন যেন শুনছেনই না উত্তর, পরে প্রশ্নটা করে দিচ্ছেন এরকম করে, যেন মনোযোগ দিয়ে শুনছেনই না। তো এটা একটা অস্বস্তিকর ব্যাপার ছিল। আর এই ধরনের অস্বস্তিকর পরিবেশ হলে তখন একটা নিজেকে, যেহেতু আমাকে যদি কেউ মনোযোগ দিয়ে না শোনে আমার কথা, তখন কি হয়, মনে হয় যে আর একটু আমি ভালোভাবে বলি, বা আর একটু একটু দাপট বাড়িয়ে বলি, এই জাতীয় ব্যাপারটা থাকে। তো এখানটা নিয়ন্ত্রণ করা খুবই কষ্টকর। ওনার প্রশ্ন করা হয়ে গেলে তারপরে মাঝে যিনি ছিলেন সে ভদ্রলোক, তিনি না, ইংরাজিতে প্রথমে প্রশ্ন করা হলো, মহুয়া ম্যাডাম ইংরেজিতে প্রশ্ন করলেন, করতে 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 এক স্তরে আমি গিয়ে আটকে গেলাম। কিছুটা চলার পরে আমি এবং সরাসরি আমি বললাম যে ম্যাডাম আমি কি বাংলায় বলতে পারি? উনি বললেন হ্যাঁ অবশ্যই। আমি বাংলায় বলতে শুরু করলাম। তারপরে তো পুরোটাই বাংলায় হলো, এবং তারপর মাঝের জন যিনি ছিলেন তিনি সুন্দরভাবে প্রশ্ন করলেন যে যেগুলো মানে মানে সাধারণ জিনিস যেগুলো সেগুলো, যেমন আমার জেলা বিষয়ে, জেলার ভূগোল বিষয়ে প্রশ্ন করলেন। ইতিহাস অপশনাল কেন নিয়েছি, ইতিহাস অপশনাল থেকে প্রশ্ন করলেন। জিজ্ঞেস করলেন কোথা থেকে প্রশ্ন করবো তোমাকে, যে প্রাচীন যুগ থেকে না বিশ্ব ইতিহাস থেকে না মধ্যযুগ থেকে, যাই হোক আমি বললাম প্রাচীন যুগ থেকে। প্রাচীন যুগ থেকে কিছু প্রশ্ন করলেন, কিছু কিছু জায়গায় আমার উত্তর তো উনি গ্রহণ করলেন না, আমি জানি সেগুলো সঠিক উত্তর। তো আমি বললাম নম্রভাবে যে যে যাই হোক, আমি উত্তরগুলো বলছি না কী কী বলেছে। ওখান থেকে জিজ্ঞেস করলেন, ভূগোল থেকে প্রশ্ন জিজ্ঞেস করলেন, কিছুটা রাষ্ট্রনীতি থেকে প্রশ্ন অনেক কটা জিজ্ঞেস করেছিলেন, পলিটি থেকে। যে আমি যেমন সমস্ত কিছু পড়ে গেলাম, আমার এখানে ব্লক, মানে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমার এমপি এমএলএ হ্যান ত্যান, এগুলো পরে বলবো তোমাকে কী কী পড়ে যেতে হবে। কিন্তু আমাকে গিয়ে প্রশ্ন করলেন তোমার পঞ্চায়েতে মেম্বার কতজন। আর অদ্ভুত ব্যাপার, এটা আমার জানা ছিল না। তো এটা আমি ভুল উত্তর দিয়ে আসি। তো আমি বলে আসি, মূলত এটা তোমাকে জানতে হবে পরে, যে একটা পঞ্চায়েতে 7 জনের কমে কোনো দিন একটা পঞ্চায়েত গঠন হয়, মানে 7 জন মেম্বার লাগবেই। যারা গ্রাম এলাকায় বাস করে তারা বুঝতে পারবে যে 7 জন মেম্বার লাগেই, তবে একটা পঞ্চায়েত গঠন হয়। তো আমি 7, তখন যাই হোক হটকারিতার মধ্যে 7 উত্তর দিয়ে ফেলি। পরে এসে দেখি যে ভাগ্যে 6 বলিনি। এবার এখানে ব্যাপার হলো যে উনি তো আর জানেন না যে আমার পঞ্চায়েত, এমন হতে পারে যে আমার পঞ্চায়েত একটা ছোট্ট পঞ্চায়েত, হয়তো 60টা সদস্য নেই, যদিও হয় না পশ্চিমবঙ্গের ছোটো পঞ্চায়েত বলে কিছু নেই, অন্তত সেই 20-25 এরকমই, মানে অন্তত থাকবে মেম্বার সংখ্যা। এই প্রশ্ন করলেন। তারপর এদিকে কীভাবে সময় চলে গেলো বুঝতে পারা গেল না, কিছু কিছু হয়তো বাদেও পড়ে গেলো, আমি বলতে পারছি না, মনে নেই ততটা। তারপর নীলাদ্রিবাবুর কাছে, নীলাদ্রিবাবু পুরোটাই ফিজিক্স থেকে প্রশ্ন জিজ্ঞেস করলেন, একদম শুরু থেকে ফিজিক্সের বিভিন্ন বিষয় জিজ্ঞেস করলেন। কিছু কিছু আমি পারলাম না, কিছু কিছু এমনভাবে উচ্চারণ করলেন যে আমি বুঝতে পারলাম না। আমি সরাসরি বলে দিলাম যে আমি আর জানা নেই, পারছি না। তখন উনি আবার ধরিয়ে দিলেন যে না আরে এটা তুমি পারবে না, একটু বলে দিলে তুমি পারবে। তখন উনি যখন বললেন তখন আমি আবার গড় করে সব বলতে লাগলাম একের পর এক, এবং সেই প্রশ্নের পিঠে তখন প্রশ্ন চলে এলো। মাঝে মহুয়া ম্যাডামও তিনি এন্ট্রি করলেন, এবং তিনিও বললেন যে এটা আমাকে বলো তো। যাই হোক এটা হলো। আর শেষে একটা জিনিস খেয়াল করো, যে আমি একটা ভাই বা দাদা যাই হোক, ওর কথা পরে বলবো, আকাশের চ্যানেলে দেখেছিলাম, ও সম্ভবত এখন রেভিনিউ সার্ভিসে আছে, আর এরপরে ডিএসপিও সম্ভবত পাই এই 21-এ সম্ভবত, কিন্তু যায়নি। ওর আমার ভালো লেগেছে খুব, একটা জন্মনে স্বভাবে, বা একটা মানে স্পষ্টভাবে কী বলতে হয়, র্যাঙ্ক করেছিল ছেলেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যাই হোক। সুতরাং ওর আমার ভালো লেগেছে। ওর কাছে একটা জিনিস জানলাম যে শেষে যখন আমি চলে আসছি, তখন সবাই তো চলে আসে উঠে, যখন বললো যে হ্যাঁ ঠিক আছে যাও এবার, তখন কি হয়, আমরা বলে আসতে পারি ধন্যবাদ। ও যেমন বলেছিল যে তাহলে হ্যাঁ আপনাদের সকলের মঙ্গল কামনা করি, ধন্যবাদ, আসি, বা এই জাতীয় কিছু কথা, এই জাতীয় কিছু একটা কথা বলে একটা মানে প্রভাব সৃষ্টি করে আসা। কিন্তু সেটা কিন্তু আমি বলতে গেলেও যে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে আমার খুব ভালো লাগলো, ধন্যবাদ, সেটা কিন্তু বলার আমাকে মহুয়া ম্যাডাম সুযোগই দিলেন না। বলছি ঠিক আছে যাও 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 যাও, এই যে চলে গেলাম। এটা হচ্ছে আমার পুরো ইন্টারভিউ, এভাবে কাটলো। এখানেই 14 মিনিট কেটে গেল। আমি হয়তো গুছিয়ে বলতে পারলাম না, অগোছালো হয়ে গেল বলা। আসলে এই আওয়াজ হচ্ছে পিছনে, আর আমি মনোযোগ দিতে পারছি না। এবার পরপর আসি কী কী আমরা পড়ে যাব সেই বিষয়টা নিয়ে। তুমি যে পরীক্ষা দিচ্ছ, কিসের পরীক্ষা দিচ্ছ? পাবলিক সার্ভিস কমিশন। পাবলিক সার্ভিস কমিশনের সমস্ত বিষয় তুমি জানো? বাংলায় এটাকে কী বলে, বাংলায় যেটা বলে সেই শব্দেরই বা অর্থ কী,
পাবলিক সার্ভিস কমিশনের বিশদে জেনে যাবে কত সালে এটা হয়। এভাবে বলছি না, মানে এভাবে উল্লেখও করে দেওয়ার দরকার হলে তোমরা হয়তো বুঝতে পারবে না। প্রথম চেয়ারম্যান কে ছিলেন, আমি যেখানে যাচ্ছি যে ঠিকানা ইন্টারভিউ দিতে, সেই ঠিকানাটা আমি জানি তো? পিএসসির ঠিকানা আমার মুখস্থ তো? পিএসসির ঠিকানা যে রাস্তার ওপর অবস্থান করছে, সে রাস্তার যিনি ভদ্রলোক তার ব্যাপারে আমি জানি তো? এখন চেয়ারম্যান কে আমি জানি তো? ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, এটাই বা বাংলায় বললে কি হয়? কবে থেকে এটা চালু হয়? স্বাধীনতা পরবর্তী সময়ে স্বাধীন ভারতে পিএসসির প্রথম চেয়ারম্যান কে ছিলেন জানি আমি। আমি যে চাকরিটা পাবো, চাকরিটা পাওয়ার পর তো আমার ট্রেনিং হবে। কোথায় হবে? যে সব জায়গায় হবে সেগুলো আমি জানি তো? কোথায় তাদের ঠিকানা কোথায়? যাদের যাদের নামে সেই ট্রেনিং সেন্টারগুলো রয়েছে তাদের বিষয়ে আমি জানি তো? নেতাজি, স্বামীজি, তাদের বিষয়ে বিশদে আমার সব জানা তো? ইউপিএসসির কথাও যদি আসে, তারই বা বাংলা কি, সেটাই বা কত সালে হয়? ইউপিএসসির সঙ্গে পিএসসির পার্থক্য কোথায়? স্টেট পিএসসির, ইউপিএসসির ব্যাপারেও যদি আমি জিজ্ঞেস করি, সেখানকারই বা চেয়ারপারসন এখন কে, প্রথম ফার্স্ট কে ছিলেন, এখন কে, স্বাধীনতা পরবর্তী সময়ে কে ছিলেন, এগুলো আমরা জানি তো? আমরা যাচ্ছি ইন্টারভিউ দিতে। আসলে ইন্টারভিউ দিতে গিয়ে তুমি যখন বুঝতে পারো কত কী, আমার মনে হচ্ছে সমস্ত বিষয় এখানে থেকে প্রশ্ন করতে পারে, এখান থেকে প্রশ্ন করতে পারে। আমি যাচ্ছি ইন্টারভিউ দিতে কলকাতায়, আচ্ছা কলকাতার বিষয়ে আমি জানি তো? এই যে রাস্তায় আসছি আমি, বাসে, ট্রেনে, মেট্রোতে, আমি জানি তো এসব বিষয়ে? কোথায় কোথায় কী, কলকাতার আমি প্রশাসনিক বিভাগগুলো জানি তো? কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো বড় আছে, কীভাবে 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 এখানে পরিচালিত হয়, কোথায় কোথায় কী আছে আমি জানি তো? কলকাতার বিষয়ে আমি জানি তো ভালোভাবে? ইউপিএসসির ক্ষেত্রেও আমি কোথায় কোথায় ট্রেনিং হচ্ছে সেগুলো আমি জানি। আইপিএসের ট্রেনিং কোথায় হয় জানি আমি। তাদের সঙ্গে যে ব্যক্তিত্ব জুড়ে আছে সেই নামগুলোর সঙ্গে, সেগুলো আমি জানি। আচ্ছা, আমরা যে চাকরি যখন পাবো, আমরা যখন সে ক্যাডার হব, তখন আমাদের উপর নিয়ন্ত্রণ কোন ডিপার্টমেন্টে থাকবে সেই বিষয়ে আমি জানি। আমি যে একজন ক্যাডার হব, তো এখন ক্যাডার স্ট্রেন্থ কত সেটাকে আমি জানি? কতজন ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ আছে, কতজন ডাব্লিউবিপিএস আছে সেটাকে আমরা জানি? আমাদের বিভিন্ন বিভাগের, বিভিন্ন ডিপার্টমেন্টের সেখানকার সম্পর্কযুক্ত যারা মন্ত্রী, সচিব, তাদের বিষয়ে কি আমরা জানি? এখানে আমি ঠিকঠাক অর্ডারে বলতে পারছি না, আমার যেটা চোখের সামনে আসে সেটাই বলছি। যেমন নিজেকে জানি কি আমি? জানা, ওই যেটা বললাম, নিজেকে জানা, নিজের চারপাশটাকে জানা। চারপাশ অর্থ নিজের এলাকাও হতে পারে, নিজের জেলাও হতে পারে, রাজ্যও হতে পারে, দেশও হতে পারে। এগুলো বিষয়ে কি আমি জানি ভালোভাবে? তুমি যে পদগুলো 1, 2, 3 করে পছন্দ করেছো, যে এই চাকরিটা আমি চাই, আমি যে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ হতে চাই, আচ্ছা এক্সিকিউটিভ হলে আমি কী কী করবো, কী কী করা যায়, বা আমি যদি ডাব্লিউবিআরএসটাকে আমি যদি প্রথমে পছন্দে রাখি, আমি সেগুলো করবো। আচ্ছা, তাহলে ডাব্লিউবিআরএসের সঙ্গে রিলেটেড আমার রাজ্যের এখন অর্থনৈতিক অবস্থা কী, কত ঋণ মাথার ওপর চেপে আছে, সেগুলো কি আমি জানি? কোন খাতে রাজ্য কত খরচ করছে সেটাকে আমি জানি? আমার উপার্জনের অংশ, কোন কোন অংশ থেকে, কোন কোন জায়গা থেকে আমার রাজ্যের উপার্জন হচ্ছে, সেগুলো কি জানি? নামের অর্থ তো বললাম। আমাকে যে প্রশ্নটা করেছিল যে এত বছর বেকার কেন, এটাও পড়ে যেতে হবে তোমাকে। তুমি যদি কোনো চাকরি না করে থাকো, তাহলে কেন বেকার তুমি, এটা তোমাকে জেনে যেতে হবে। শখ এবং কেন সেটা শখ। আমার যেমন শখ, আমি বলেছিলাম কবিতা, সাইকেলে ঘোরা, মানুষের সঙ্গে পরিচিত হতে, এবং সবসময় তাদের সঙ্গে, মানে তাদের কাছ থেকে নতুন কিছু শিখে একটা উন্নততর মানুষ হতে। তো এই যে শখগুলো, আমি যখন শখ বলবো তখন আমাকে তার সপক্ষে যুক্তি দিতে হবে। এমন নয় যে হ্যাঁ আচ্ছা এই জিনিসটা আমার ভালো বলে, আরে আমার যেটা পছন্দ সেটা। আমার যেমন শখ ছিল কবিতা, তাহলে আমাকে কবিতার হাল হাকিকত সব জানতে হবে। আমাকে প্রথম থেকে শুরু করে সেই আমার প্রিয় কবি যদি বলি, আমি যেমন বলেছিলাম শক্তি চট্টোপাধ্যায়, তো আমাকে তার কবিতা মুখস্থ করে যেতে হবে। তিনি কোন হাংরি আন্দোলন টান্দোলন হ্যান ত্যানের সঙ্গে জড়িয়েছিলেন সেগুলো জানতে হবে। বাংলা সাহিত্যের ইতিহাসটা আমাকে জানতে হবে। তুমি কবিতা পছন্দ করো, সাহিত্য পছন্দ করো না করো, কিন্তু বাংলা ভাষা, বাংলা ভাষার যে স্বাভাবিক যে ইতিহাস, সেটাও তো তোমাকে জানতে হবে, বিবর্তনের ইতিহাসটা। আমার শখের কথা যেগুলো বলবো সেই বিষয়ে আমাকে বিশদে জেনে যেতে হবে। শখ তো এমনভাবে নয়, তোমার যেটা শখই নয় সেই বিষয়ে তুমি যদি বলো যে এটাই আমার শখ, এটাই আমার হবি, তাহলে কিন্তু সেখান থেকে প্রশ্ন করলে ফেঁসে যাবে। তোমার যেটা মানে ভেতর থেকে যেটা ভালো লাগে, অতি সাধারণ জিনিস হতে পারে। তোমার ভালো লাগতেই পারে গঙ্গার ধারে গিয়ে চুপ করে বসে থাকা, সে আমাদের এর মতন
আচার্য জগদীশচন্দ্র বসু লিখেছিলেন না, সে ভাগীরথীর উৎস সন্ধানে, যে নদী তুমি কোথা থেকে এসছো, কোথায় যাচ্ছ। আমাদের ক্লাস 9-10 মনে হয় ছিল এটা। হতেই পারে তোমার শখ, সাধারণ অসাধারণ বলে কিছু নয়, যে মানুষকে যে জিনিসটা টানবে সেটাই তার শখ, সুতরাং তার উপর ভিত্তি করে তুমি প্রশ্ন তৈরি করে নিয়ে যাবে। আমার যেমন সাহিত্য বিষয়ে আমি যেহেতু বলেছিলাম, সুতরাং আমাকে এখানে সেই জ্ঞানপীঠ ট্যানপীঠ থেকে শুরু করে যাবতীয় সব কিছু আমাকে পড়ে যেতে হয়েছিল। আর মিসলেনিয়াসে আমি ধাক্কা খেয়েছিলাম, সুতরাং সেখান থেকেও শিক্ষা নিয়ে পড়ে যেতে হয়েছিল কিছু কিছু জিনিস। আচ্ছা, তোমার পরিবার বিষয়ে সাধারণভাবে প্রশ্ন করবেন না, 25 মিনিট আর কী জিজ্ঞেস করবেন। যদি জিজ্ঞেস করেন তাহলে পরিবার বিষয়েও সংক্ষেপে তুমি নিজের বক্তব্য সেটা তৈরি রাখবে। আমার যেমন কথার পিঠে কথা এসেছিলো, আমাকে বললেন, যখন আমি বললাম সাইকেলে আমি ঘুরতে ভালোবাসি, কিলোমিটার পর কিলোমিটার আমি চলি আমরা বন্ধুরা মিলে, তখন বললেন শেষ কোথায় তুমি ভ্রমণ করেছো। তো তখন আমার আশেপাশে যা ছিল সেগুলো আমি বলেছিলাম। তখন বললেন উত্তরে, যেমন আমি বলেছিলাম শিলিগুড়ি, এদিকে গেলাম, মানে সর্বশেষ কোথায় গিয়েছিলাম, পরীক্ষার জন্য গিয়েছিলাম শিলিগুড়ি, আর এইদিকে ধরো রৌরকেল্লা গিয়েছিলাম, এগুলো বললাম। তখন ওখান থেকে প্রশ্ন করলেন শিলিগুড়ি, আচ্ছা কোন বলো কোন রেলওয়ে ডিভিশনের মধ্যে এটা পড়ে, কোন রেল ডিভিশন বলছি, কোন রেলওয়ে জোনের মধ্যে এটা পড়ে। ওখান থেকে আনুষঙ্গিক প্রশ্নগুলো জিজ্ঞেস করলেন, এভাবে কথার পিঠে কথা এলো। তাহলে দেখছো তো, মানে কোথা থেকে যে প্রশ্ন করবে কোনো ঠিক নেই। সুতরাং তুমি যা করেছো জীবনে, যা করতে চাইছো, যা করো, প্রতিটা জিনিস তোমাকে বিশদে জেনে যেতে হবে। আচ্ছা, তোমাকে প্রশ্ন করবে কেন WBCS, আর কী কী পরীক্ষা দিয়েছি, WBCS কেন, অন্য চাকরি তো করতে পারতে, WBCS কেন বেছে নিলে, তোমাকে উত্তর নিয়ে যেতে হবে। তুমি বিডিও বা ডিএসপি যদি হও, তাহলে সেক্ষেত্রে আগেও বলেছে আগের ভিডিওতে যে ফ্লাড, তারপরে মানে বন্যা, ভূমিকম্প, দাঙ্গা, এই জাতীয় যে কোনো ধরনের যেগুলো চ্যালেঞ্জিং বিষয় সেগুলো কীভাবে সামলাবে। বিশদে কী করবে, নিজের জেলা বিষয় সব জেনে যাবে। আমার জেলা যেমন মুর্শিদাবাদ, ইতিহাস সমৃদ্ধ একটা জেলা, তাহলে আমাকে তো প্রচুর আমাকে যেমন পড়ে যেতে হয়েছিল, কত কী রয়েছে আমার জেলায়, তো ইতিহাস বই থেকে সেগুলো পড়বে। আমার যেমন এখানে বহরমপুর আমার সদর, তাহলে বহরমপুর জেলে আসলে, মানে আমি প্রশ্নগুলো বলছি, কিছু কিছু জিনিস হয়তো আমার জেলা কেন্দ্রিক বা জেলা ভিত্তিক হয়ে যাচ্ছে, তোমরা নিজের জেলার সাপেক্ষে এই প্রশ্নগুলো কী হতে পারে সেটা দেখবে। যেমন আমি মুর্শিদাবাদ বলে আমাকে সব পড়ে যেতে হবে, শশাঙ্ক পড়ে যেতে হবে, গৌড় পড়ে যেতে হবে, কর্ণশোভন পড়ে যেতে হবে, মহিপাল পড়ে যেতে হবে, আমার হাজারদুয়ারি পড়ে যেতে হবে, আমার পুরো নবাবী আমলটা পড়ে যেতে হবে, বেশি চাপ। যেমন আমার এখানে বিখ্যাত জিনিস কী আছে, বহরমপুর জেল, সেখানে কারা কারা কোন বিখ্যাত ব্যক্তিত্ব থেকেছেন। আচ্ছা, বহরমপুর জেলের উপর ভিত্তি করে কি কোনো কি উপন্যাস লেখা হয়েছে? তোমরা তো জানো না, সারেং বউ বলে একটা বাংলাদেশের বিখ্যাত উপন্যাস আছে, সিনেমা আছে। তোমরা গানটা শুনেছো, ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া। তো সেই সারেং বউয়ের যে প্রধান চরিত্র, সে কিন্তু বহরমপুর জেলে বন্দি ছিল। তারপর এখানে আমাদের কৃষ্ণনাথ কলেজ আছে, এখন কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হয়েছে। এখন পশ্চিমবঙ্গে কটা বিশ্ববিদ্যালয়, কটা মেডিকেল কলেজ, এগুলো সবই তোমাকে জেনে যেতে হবে। তাহলে কেএন কলেজ থেকে তাহলে আমাকে জানতে হবে যে কৃষ্ণনাথ কলেজ থেকে কোন কোন বিখ্যাত ব্যক্তিত্ব পড়াশোনা করে গেছেন, কোন কোন বিখ্যাত সংগঠন এখানে তৈরি হয়েছিল, কোন কোন বিখ্যাত পার্টি, যেমন ত্রিদীপ চৌধুরী এখানে ছিলেন আরএসপি পার্টি 1940-এ, এখানকার ব্যক্তিত্ব। ওয়াসিফ আলী মির্জা ছিলেন 1937-এ। আমি এই জেলার বিষয়গুলো বলছি না, কেন আমার জেলার তখন চর্চা হয়ে যাবে এখানে। তারপরে তোমরা হয়তো জানো না যে স্বাধীনতার সময় কিন্তু মুর্শিদাবাদ 14ই আগস্টে কিন্তু পূর্ব পাকিস্তানে ছিল, এবং তারপরে 17ই আগস্টে র্যাডক্লিফ কমিশন তার কী করে, ফাইনাল বাউন্ডারি যে অ্যাডজাস্টমেন্ট করেন, যাতে মুর্শিদাবাদটা কী হয়, মানে ভারতে ঢুকিয়ে দেওয়া হয়, যাতে হুগলি নদীটা পুরোটা ভারতের মধ্যে থাকে। যেহেতু আমরা জানো মুর্শিদাবাদের ভিতর দিয়ে পুরো মধ্যভাগ দিয়ে গিয়েছে হুগলি, গঙ্গা, ভাগীরথী, তাহলে মুর্শিদাবাদ যদি ওদিকে থাকতো তাহলে সমস্যা হয়ে যেত। সুতরাং হুগলি নদীটা আমাদের ভেতরে ঢুকিয়ে দেওয়ার জন্য মুর্শিদাবাদটাকে তখন ভারতের অংশীভূত করা হয়। এটা গেল ব্লক বিষয়ে জানবে, তোমার ব্লকে কী কী আছে, কী কী বিখ্যাত ব্যক্তিত্ব, এখানকার ভৌগোলিক গুরুত্ব, সেগুলো সব জেনে যাবে। নিজের এলাকা বিষয়ে জেনে যাবে, পঞ্চায়েত বিষয়ে বিশদে জেনে যাবে, দরকারে পঞ্চায়েতে ঢু মারবে, যারা শহরে বাস করো নিজেদের মিউনিসিপ্যালিটিতে তোমরা ঢু মারবে, সেখানে গিয়ে সব জেনে আসবে, কটা ওয়ার্ড আছে তোমাদের, কে কে হ্যান ত্যান কী, কবে কত সালে কী হয়, সব থেকে পুরনো আমাদের পৌরসভা কী, আমাদের রাজ্যের মধ্যে মিউনিসিপ্যাল কর্পোরেশন কী, গোটা দেশের মধ্যে, কথার পিঠে কথা একটা করে চলে আসবে। আমার জেলার বিখ্যাত ব্যক্তিত্ব, সেগুলো আমাকে জানতে হবে। আমার জেলার চারপাশগুলোর ভৌগোলিক অবস্থান জানতে হবে, সীমান্তগুলো জানতে হবে, আন্তর্জাতিক সীমান্ত যদি থাকে, রাজ্য সীমান্ত যদি থাকে, সেগুলো আমাকে জেনে যেতে হবে। আমার ক্ষেত্রে যেরকম এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কিছু কিছু তাত্ত্বিক প্রশ্নও রয়েছে, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন, পুলিশ ডিস্ট্রিক্ট, এগুলোর ফারাক কী। যেহেতু এখন পুলিশ জেলা প্রচুর পরিমাণে পেয়েছো, আমার জেলাতেই যেমন 2টো পুলিশ জেলা,
নতুন কি সমস্ত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে, নতুন মহকুমা গঠন বা নতুন পৌরসভা গঠন বা নতুন জেলা, যে সমস্ত আমাদের বলা হয়েছে, দাবি তোলা হয়েছে বা যেগুলো পরিকল্পনা করা হয়েছে, সেগুলো বিষয়ে জেনে যেতে হবে। আরও তাত্ত্বিক প্রশ্ন রয়েছে, যেমন গভর্নমেন্ট এবং গভর্নেন্স, এগুলো মৌলিক কিছু প্রশ্ন ইউপিএসসি স্তরে তোমরা যে দেখো, তাহলে এগুলোর ফারাক কী? আমাদের যেহেতু তুমি যদি ডিএসপি হতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে পুলিশ বিষয়ে পুরো বিশদে জেনে যেতে হবে। তোমার পুলিশের হেডকোয়ার্টার্স, পুলিশের ইতিহাস, পুলিশের যে বিভিন্ন ভাগগুলো, সংখ্যা, একদম উইকিপিডিয়ায় ঢুকবে, মানে সে থেকে শুরু করে একবারে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত যত কিছু পাবে সমস্ত কিছু পড়তে হবে। নিজের যে জেনারেল স্টাডিজ পোর্শন, ওই যেটা বললাম তোমাকে, পলিটি থেকে প্রশ্ন করবে, ইকোনমিক্স থেকে প্রশ্ন করবে, ইতিহাস থেকে প্রশ্ন করবে, ভূগোল থেকে প্রশ্ন করবে, বিজ্ঞান থেকে ওই যে বললাম আমার যদি বিষয় থাকে সেক্ষেত্রে জিজ্ঞেস করবে। তাহলে আমার জেনারেল স্টাডিজ অংশটা ভালো করে পড়ে যেতে হবে, অপশনাল ভালো করে পড়ে যেতে হবে। রাজনৈতিক বিষয়ে যদি কিছু জিজ্ঞেস করে তাহলে নিরপেক্ষ মতদান করতে হবে, আবার সরকার বিরোধিতা না করা। কেন ওখানে জানো যে ওখানে যারা থাকেন কেউ কেউ হয়তো সরকার ঘনিষ্ঠ থাকবেন, তাহলে সরকার ঘনিষ্ঠ যেহেতু কেউ কেউ থাকছেন, তাহলে আমাকে আমি যেন নিরপেক্ষ এখানে মতদান করতে পারি এবং সরকারের বিরোধিতা যেন না হয়ে যায়। কেন তুমি তো সরকারের অংশ, তুমি যখন চাকরিতে ঢুকবে তখন সরকারের অংশ, তার প্রকল্পগুলোর বাস্তবায়ন তোমার মাধ্যমে হবে, সুতরাং তুমি সেই বডির একটা অংশ, সুতরাং সেভাবে তোমাকে কথা বলতে হবে ওখানে। তারা যা বিচার করেন, এটা আগের দিনে বললাম যে রিস্ক টেকিং, যেটা ডিসিশন, মানে তুমি কোনো বিষয়ে যখন কোনো একটা কঠিন চ্যালেঞ্জিং বিষয় আসছে তখন সেখানে কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারছো, ঝুঁকি কতখানি নিতে পারছো যেটা ফলপ্রসূ হবে। ঝুঁকি নিলাম আর আমার ইতিবাচক কোনো ফল এলো না, সেটা করা যাবে না। বিভিন্ন বিপদের সময়, সংকটের সময়, তখন কতটা আমার যোগ্যতা সেখানে সেই সংকটটাকে মোকাবিলা করা, সেই সংকটটাকে সামলানো। আর আমরা যেহেতু বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আমাদের কাজ করতে হবে, আমি সবসময় ভালো মানুষের সঙ্গে আমার পরিচয় হবে না, নিকৃষ্ট মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। আসলে মানুষ তো নিকৃষ্ট হয় না, মানুষের স্বভাব নিকৃষ্ট বা মানুষের স্বভাব উত্তম হয়। সুতরাং বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আমার পরিচিতি ঘটবে এবং তার সাপেক্ষে সমস্ত ধরনের মানুষের সঙ্গে আমি কীভাবে আচরণ করতে পারছি বা আমার কাজটা কীভাবে সেখানে আদায় করে নিতে পারছি, সেটা তারা চেক করবেন। আচ্ছা, তুমি যদি প্রথমে এক্সিকিউটিভ দাও, তাহলে সেক্ষেত্রে তুমি বিডিও হয়ে কী করতে চাও তুমি, এটা খুব সুন্দর করে করবে। যেমন আমার ক্ষেত্রে আমি দেখেছিলাম যে ওইসিডির মতে যেটা ফিনল্যান্ড হলো যেমন হ্যাপিয়েস্ট কান্ট্রি। আমার উত্তরগুলো বলতে চাইছি না, তো কেন হ্যাপিয়েস্ট তোমার মনে প্রশ্ন জাগবে না যে ফিনল্যান্ড কেন হ্যাপিয়েস্ট, বছরের পর বছর ধরে কেন এটা সব থেকে সুখী দেশ? তো সেখানে আমি পড়ে যখন জানতে পারলাম যে হ্যাঁ, তাদের কী হচ্ছে, একটা হচ্ছে ট্রাস্ট, প্রতিটি মানে ইনস্টিটিউশনস, গভর্নমেন্ট, স্টেট অথরিটি, সমস্ত কিছুর ওপর ট্রাস্ট তাদের মানুষের রয়েছে। ফ্রিডম, প্রতিটি ফান্ডামেন্টাল রাইটস তারা ব্যবহার করতে পারছে কি না। ওয়েলফেয়ার সোসাইটি, সাইকোলজিক্যাল স্টেবিলিটির জন্য, তোমার মনস্তাত্ত্বিক বিষয়গুলো ঠিকঠাক থাকার জন্য একটা কল্যাণকামী সমাজ ব্যবস্থা তোমার জন্য থাকে। লো করাপশন, ফ্রি হেলথ কেয়ার, এডুকেশন, পজিটিভ কালচার টু এনকারেজ পজিটিভ ওয়েলবিং, অ্যাক্সেস টু নেচার, টু চেরিশ দেয়ার কানেকশন টু নেচার অ্যান্ড রেগুলারলি স্পেন্ড কোয়ালিটি টাইম আউটডোর্স। এটা ভালো করে বোঝো। দেখো, তুমি এটা ব্লকে যেতেই পারো, তুমি একটা পার্কের ব্যবস্থা করতেই পারো, মানুষের হাঁটার মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকের জায়গা করে দিতেই পারো। এটা করা যায় প্রতিটি ব্লকে। তো এটা যেমন দেখলাম ফিনল্যান্ডে সুখী হওয়ার একটা অন্যতম কারণ। তো এসব যদি ঠিকঠাক চলে তখন দেখা যায় যে একটা কাম অ্যান্ড পিসফুল অ্যাপ্রিসিয়েশন হবে সেখানে। আর সিম্পল প্লেজার্স, জীবনের সরল আনন্দগুলোকে গ্রহণ করা। সরল আনন্দ, আমার পরিষ্কার বাতাসে থাকবো, শুদ্ধ জল পাবো, ফাঁকা মাঠ, ফাঁকা জায়গার মধ্যে দিয়ে আমি হাঁটার সুযোগ পাবো, এবং সবটা মিলিয়ে যখন মানুষ সুখী থাকবে তখন হাই লাইফ এক্সপেক্টেন্সি হবে। তাহলে তুমি এগুলো ভাববে, তুমি নিজের মতন করে এগুলো পড়াশোনা করবে যে তুমি কী করতে চাও। আমার মনে হয় ভিডিও হলে আমি এইসব কাজগুলো দিকে আমি নজর দেবো, এগুলো যেন হয়। ট্রাস্ট যে বললাম প্রথম বিষয়টা, এর সঙ্গে সরাসরি জুড়ে আছে যে স্বচ্ছতা, যেটা একটা সিভিল সার্ভিসের ব্যাপারটা হচ্ছে স্বচ্ছ, মানুষের কাছে জবাবদিহিতা ব্যাপারটা যেন থাকে। তারা প্রশ্ন করতেই পারে এবং প্রশ্ন করবেই, এবং আমাকে সেটা উত্তর দিতে হবে। এই জবাবদিহিতার জায়গাটা থাকলে কাজটাও ঠিকঠাক হয়। শুধু এগুলো দেখে যাবে। তোমাকে এই মুহূর্তে কী কী সমস্যা ভাবাচ্ছে এটা তুমি ভেবে দেখবে যে কী কী এখন সমাজে কী কী সমস্যা ভাবাচ্ছে। আমি যেমন ভেবেছিলাম যে আমার প্লাস্টিক ক্যারি ব্যাগ
এখন যেমন তুমি জানো যে গ্রামগুলো এখন ধীরে ধীরে তাদের স্বভাবগুলো নাগরিক হয়ে যাচ্ছে স্বভাব, মানে গ্রামের যে স্বাভাবিক যে একটা যে জল মানচিত্র ছিল, যে একটা যে জলের নিষ্কাশনের যে ব্যবস্থা ছিল, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা খুবই গুরুতর সমস্যা। আমার মনে হয় সব থেকে গভীরতর সমস্যা এটা, যে নিকাশি ব্যবস্থা প্লাস্টিক ব্যাগের জন্য একবারে যাচ্ছে তে অবস্থা। তো এটা আমার মনে হচ্ছে। তারপর এই প্রজন্মের পড়াশোনা, এই ছেলে মেয়ে সব তারা মোবাইলে, তারা বিভিন্ন গেমসে এমনভাবে আসক্ত যে মূল পড়াশোনার জায়গা থেকে তারা বিচ্যুত হয়ে যাচ্ছে, বা যে কোনোভাবে মোবাইল আসক্তি মূল পড়াশোনার জায়গা থেকে তাদের বিচ্যুত করে দিচ্ছে। এটা আমার একটা সমস্যা জায়গা। আসলে আমার ব্যাপারগুলো বলছি যাতে তোমরা ধারণাটা পাও, সেভাবে তোমরা এগোতে পারো। এগুলো তুমি নিজের মতন করে এটার নিজের মতন করে খুঁজবে এগুলো, এবং নিজে কী কী জিনিসগুলো তোমাকে ভাবাচ্ছে এবং তার ভিত্তিতে তোমার সমাধান কী, সেগুলো তৈরি করে নিয়ে যাবে। যে কোনো বিষয় থেকে প্রশ্ন করতে পারে। সমাজ মাধ্যমের যে এখন সমস্যাগুলো রয়েছে, বাল্যবিবাহ, এই যে বর্তমানে সমাজে বিভিন্ন বিষয়গুলো যেগুলো কিছু আলোচিত বিষয় রয়েছে, এই যে যাচ্ছে বিভিন্নভাবে, এই যে বৈবাহিক সম্পর্ক, অ্যালিমনি বিষয়, এইসব বিষয়গুলো তুমি জেনে যাবে। আর হচ্ছে আমি যেমন ভেবেছিলাম যে খামার, মাঠ, পার্ক এগুলো না থাকে। আমাদের এখানে গ্রাম যেহেতু এলাকা, এখানে প্রচুর ফাঁকা জায়গা থাকতো, কিন্তু এখন এত মানুষ হয়ে যাচ্ছে যে ফাঁকা জায়গা থাকছে না। তাহলে একটা যে সবাই মিলে একসঙ্গে যে উদযাপনের কোনো কিছুর জন্য যে ফাঁকা জায়গা দরকার, বা খেলাধুলোর জন্য, বা একটু অবসর সময় যাপনের জন্য যেটুকু দরকার, সেটা আমরা পাচ্ছি না। এগুলো আমি ভেবেছি। কী কী করতে চাও তুমি, এটা তুমি ভাববে। আমি এত বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তুমি সোলার ইলেকট্রিসিটির কথা ভাববে, বায়ো ফার্টিলাইজারের কথা ভাববে, অর্গানিক ফুডের কথা ভাববে। স্কুল পড়ুয়াদের নিয়ে তুমি একটা সবুজ বাহিনী গঠনের কথা ভাববে, যারা গাছ লাগাবে, ছাদ বাগান করবে, বারান্দা বাগান করবে, রুগ্ন গাছ পরিদর্শন করবে এবং তাদের পুরস্কৃত করবে, এলাকায় তাদের নায়ক হিসেবে তুলে ধরবে। স্বচ্ছতায় প্রথম হওয়ার একটা তাগিদ থাকবে তোমার মাঝে। গভর্নেন্স, যেটা প্রকৃত অর্থে বাড়িতে বসে। আমরা একটা সার্টিফিকেট নিতে গেলে বারবার ঘুরতে যেতে হয়, একদিন, দুদিন, 3 দিন আমাদের নষ্ট হচ্ছে, সময় কোনো দাম নেই জানো। তো এই বিষয়টা তোমার মাথার মধ্যে রাখবে। এথিক্স জিনিসটা আমাদের তো নেই বিসিএসে, কিন্তু এটা ইউপিএসসিতে তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এথিক্সটা লাগবেই তোমার। পাবলিক সার্ভিস, সিভিল সার্ভিসের ক্ষেত্রে তোমার এথিক্স জিনিসটা লাগবেই। তাহলে এথিক্স হচ্ছে মোরাল ফিলোসফি। এই বিষয়ে তুমি ডিটেলসে জানবে, কোন পরিস্থিতিতে কী করতে হবে এবং কোনটা নৈতিকতা দিয়ে বিচার করলে সঠিক। একটা কাজ তখনই সঠিক হবে যখন তার ফলাফল হবে বেস্ট। এটাই হচ্ছে এথিক্সের মূল কথা। আর দায়িত্ব পালন, সত্য বলা, কথা দিয়ে কথা রাখা, দয়া, ক্ষমা, ধৈর্য, বিনয়, সততা ও সদাচরণ, কীভাবে বাঁচবো, কেমন আচরণ করব। সিভিল সার্ভিস বিষয়ে জানবে। সিভিল সার্ভিস আসলেই কী, এত যে লাফাচ্ছি আমরা সিভিল সার্ভিস করে, সিভিল সার্ভিস জিনিসটা কী, সিভিল সার্ভিসের সুন্দর করে দীর্ঘ একটা সংজ্ঞা ভালো করে বুঝবে, অনুধাবন করে পড়ে নিয়ে যাবে, মুখস্থ করে নিয়ে যাবে। কোর ভ্যালুজ অফ সিভিল সার্ভিসের কোর ভ্যালু কোনগুলো? ইন্টিগ্রিটির কথা আছে, সৎ, নীতিবান হওয়া, সিদ্ধান্ত গ্রহণে সততা, স্পষ্টতা, স্বচ্ছতা, মানুষের বিশ্বাস ও ভরসা অর্জন, ইম্পার্শিয়ালিটি, পক্ষপাতদুষ্ট না হওয়া, অবজেক্টিভিটি, এটা খুব ভালো কথা। অবজেক্টিভিটি মানে হচ্ছে বস্তুনিষ্ঠতা, আর সাবজেক্টিভিটি মানে হচ্ছে ব্যক্তিনিষ্ঠতা। আমার ব্যক্তিগত কোনো দৃষ্টিকোণ থাকবে না। তোমাকে বললো যে তুমি ব্লকে বিডিও হয়ে তুমি কী করতে চাও, তুমি বলে হ্যাঁ আমি নিকাশি ব্যবস্থার সমস্যার সমাধান করে দেবো, কিন্তু দেখা গেলো তুমি যে ব্লকে গেছো নিকাশি ব্যবস্থার সমস্যাই নেই। তাহলে তোমার ব্যক্তিগত পূর্ববিশ্বাস ছুঁড়ে ফেলে দাও। তুমি আসছো, এবং তুমি আসলে দেখো যে ব্যক্তিগত মন মানসিকতায় পক্ষপাত, পূর্ব সংস্কার, ব্যাখ্যা, অনুভূতি, কল্পনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সত্য বা বাস্তবতাকে দেখার যে দৃষ্টিকোণ, সামনে থেকে দেখলাম যে এই সমস্যা, হ্যাঁ এটা এই সমাধান করব। অ্যাকাউন্টেবিলিটি, যেটা জবাবদিহিতা, সিদ্ধান্ত ও ফলাফলের জন্য আমি যা করবো তার জন্য আমার জবাবদিহিতা করতে হয়, এবং এই ব্যাপারটা আমার মাঝে থাকে। তাহলে আমি তবেই স্বচ্ছভাবে কাজ করতে পারবো এবং ভালোভাবে কাজ করতে পারবো। এই বিষয়টা খুব ভালোভাবে পড়ে যাবে। স্বচ্ছতা কোথা থেকে আসে, জবাবদিহিতার ব্যাপারটা কোথা থেকে আসে? আমি যদি নিয়মকানুন মানার যদি তাগিদ অনুভূত হবে, আমি যখন কাউকে জবাবদিহিতা করব, কাজের স্বচ্ছতা আসবে। সবচেয়ে বড় বিষয়, ক্ষমতার অপব্যবহার হবে না। এথিক্যাল প্রিন্সিপালগুলো দেখবে, পাবলিক ইন্টারেস্টের কথা ভাববে, রুল অফ লয়ের কথা ভাববে, প্রফেশনালিজমের কথা ভাববে। এগুলো তোমরা চ্যাট জিপিটি বা যে কোনো এআই থেকে, গুগলে যেহেতু সমস্যা খুঁজতে হয়, চ্যাট জিপিটি সরাসরি দিয়ে দেবে। সেখানে দেখবে এথিক্যাল প্রিন্সিপালসগুলো কী কী আছে, পাবলিক ইন্টারেস্টের ব্যাপার, রুল অফ লয়ের ব্যাপার, প্রফেশনালিজমের ব্যাপার। মানে অবিরাম শিখতে চাইছি আমি, যোগ্যতা বাড়াতে চাইছি, পেশাগত উৎকর্ষ সাধন করছি, কাজের মান ও নৈতিকতা, পরিষেবা দান ও জনগণের বিশ্বাস অর্জনে সহায়ক হচ্ছে কি না। আর পাবলিক ইন্টারেস্ট মানে হচ্ছে তোমাকে দেখতে পাচ্ছি পার্সোনাল জ্ঞান নয়, হ্যাঁ আমার নাম করলো খুব, এই করবো এই করবো এই করলাম, সেটা নয়। দেখতে হবে যে সমষ্টির উন্নয়ন হচ্ছে কিনা, তাদের ভালো থাকা, সমতা, ন্যায় প্রতিষ্ঠা, এইসব বিষয়গুলো খেয়াল রাখা হচ্ছে কিনা। চ্যালেঞ্জেস অ্যান্ড ডিলেমাস ইন মেনটেনিং ভ্যালুজ অফ এথিক্সের বিষয়ে কিছু চ্যালেঞ্জ এবং ডিলেমা থাকে,
এটা হচ্ছে কনফ্লিক্টিং ইন্টারেস্টস অ্যান্ড প্লেজার্স, এগুলো সব অ্যান্ড প্রেশার্স। তাহলে এগুলো সব তুমি চ্যাট জিপিটিতে পেয়ে যাবে। এগুলো এভাবে সার্চ করবে, চ্যালেঞ্জেস অ্যান্ড ডিলেমাস ইন মেনটেনিং ভ্যালুজ অফ এথিক্স। মানে কী কী কনফ্লিক্টিং ইন্টারেস্টস অ্যান্ড প্রেশার্স হয়, যে ব্যক্তিগত পছন্দ বাইরের চাপের ঊর্ধ্বে ওঠা। তোমার পছন্দ হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ আমি এই এই রাস্তার কাজটা আমার খুব ভালো লাগে, রাস্তার কাজটা করবো, কিন্তু দেখা গেলো তোমার সেখানে রাস্তার কাজ দরকার নেই, তোমার ড্রেনেজ সিস্টেম সেখানে উন্নতি সাধন দরকার। তাহলে ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠলাম। বাইরের চাপ, রাজনৈতিক চাপ থাকবে, তারা একটা নির্দিষ্ট প্রকল্প করাতে চাইবে, সেই চাপের ঊর্ধ্বে উঠে তাদের সঙ্গে সমন্বয় সাধন করে কোনো একটা কাজ করা। এথিক্যাল ডিসিশন মেকিং ইন কমপ্লেক্স সিচুয়েশন, সম্ভাব্য ফলাফল মাথায় রেখে যে কোনো পরিস্থিতিতে নীতিগত সামঞ্জস্য বজায় রেখে সিদ্ধান্ত গ্রহণ। আমি যদি এভাবে ডিটেলসে বলতে চাই সব প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা, তোমরা নিজেরা এটা খুঁজে খুঁজে দেখবে এসব বিষয়গুলো। ম্যানেজিং পলিটিক্যাল ইনফ্লুয়েন্সেস, রাজনৈতিক প্রভাব আমি কীভাবে সেটা ম্যানেজ করব। রাজনৈতিক চাপে যেন পাবলিক ইন্টারেস্ট, জনগণের স্বার্থ যেন পক্ষপাতহীনতা এবং জবাবদিহিতার সাথে আপোষ না হয়। পক্ষপাতহীনতা এবং জবাবদিহিতার সাথে আপোষ যেন না হয়। মানুষের প্রয়োজনীয় গুণাবলী কী, একটা মানুষ কিসে মানুষ হয়, তার মানবিক গুণ হচ্ছে কী কী, দয়া, ক্ষমা, ধৈর্য, বিনয়, সততা এবং সুন্দর আচরণ, এটা যেন মাথায় থাকে। এবং আমি অভিযোগকারী দলের যে থাকতে চাই না, একজন পরিবর্তনকারী হতে চাই, এই বোর্ডটা নিজের মাঝে রাখবে। আচ্ছা, তুমি যেহেতু প্রথমে যেহেতু এক্সিকিউটিভই দেয় সাধারণভাবে, সুতরাং তোমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন বিষয়ে জেনে যেতে হবে। প্রথম কবে গঠন হয়, সর্বশেষ কবে গঠন হয়, কারা কারা ছিলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু এটা এআরসিটা তোমাকে জেনে যেতেই হবে এটা। এবং তাদের রিকমেন্ডেশন কী, সর্বশেষ যেমন বীরাপ্পা মোইলি ছিলেন, তিনি সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন যেটা হয় 2005-এ। তো তাদের রিকমেন্ডেশনসগুলো কী কী ছিল, যেমন আরটিআই বিষয়ে তারা বলেছিল মাস্টার কি টু গুড গভর্নেন্স, সুতরাং মানুষের তথ্য জানার অধিকার থাকতে হবে। এথিক্স ইন গভর্নেন্স, জাস্টিস ফর ইচ, পিস ফর অল, সিটিজেন সেন্ট্রিক অ্যাডমিনিস্ট্রেশন, হার্ট অফ গভর্নেন্স, এই বিষয়গুলো তোমরা জানবে। ওখানে আরও তারা বলেছেন রুল অফ ল, পুরো তুমি বিশদে এখানে যেটা 2005-এ যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন, সেটা তুমি পড়ে যাবে। ই গভর্নেন্স বিষয়ে জানবে, যে পশ্চিমবঙ্গ কতটা উন্নতি করেছে, কী কী পুরস্কার পেয়েছে কেন্দ্রীয় স্তরে, বিশ্ব স্তরে, এবং আরও কী কী উন্নতির সম্ভাবনা রয়েছে, আরও কীভাবে এগিয়ে যেতে চাই, এবং কীভাবে এটার মাধ্যমে এফিসিয়েন্সি বাড়ছে আমাদের। তুমি যে ব্লকে থাকছো সেখানকার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল দেখবে রয়েছে, বা ফেসবুক পেজ রয়েছে, সেখানে খুলে সরল বাংলা ভাষায় সব নিয়মকানুন তুমি দেখবে যে কীভাবে কী হচ্ছে ওখানে বিষয়গুলো, এবং তুমি কী উন্নতি করতে পারো। তুমি যে ব্লগে ভিডিও করলে, আমি ভিডিও দিয়েই বলছি কারণ ভিডিওটাই যেহেতু বেশি ব্যাপ্তি রয়েছে কাজের, যে তুমি একটা ওয়েবসাইট খুললে, ইউটিউব চ্যানেল খুললে, তোমার ব্লগের একটা ফেসবুক পেজ খুললে, এবং কী হলো সেখানে মানুষের যেগুলো নিয়মকানুন, যেগুলো এসে ব্লকে জানতে হচ্ছে, সেগুলো একবারে তাদের মোবাইল স্ক্রিনে তুমি নিয়ে চলে গেলে, যে আচ্ছা এইভাবে করুন, ওনাকে ঘুরতে হবে না, একবারে দেবেন, জাস্ট নিয়ে চলে যাবেন। আরও বিভিন্ন কথা রয়েছে, সেগুলো লিখেছিলাম এগুলো, যেমন আমরা সবাই বড় হতে চাইছি কিন্তু সবাইকে সাথে নিয়ে বড় হতে চাইছি না, তার সমস্যা এটাই, সবাইকে নিয়ে এগোতে হবে। প্রতিবন্ধী কথাটা ব্যবহার করা, আমি উইথড্র করছি কথাটা, এটা ব্যবহার করা যায় না, এটা বলা হয় বিশেষভাবে সক্ষম, এটাও তোমরা খেয়াল রাখবে। যেটা আমরা বলতে পারি না, প্রতিবন্ধী বলে কিছু নেই, তারা বিশেষভাবে সক্ষম, তারা বেঁচে আছেন বিশেষভাবে, আমরা যেভাবে বাঁচি তার থেকে অন্যভাবে, এটার মাধ্যমে তাদের সম্মান প্রদর্শন করা হচ্ছে। সুতরাং ইন্টারভিউ বোর্ডে এটাও মাথার মধ্যে রাখবে। তো সেই বিশেষভাবে সক্ষম যারা, তাদের যেমন কিছু নিয়মকানুন রয়েছে, যেমন স্কুলের ক্ষেত্রে র্যাম্প বাধ্যতামূলক। তোমরা হয়তো দেখবে কিছু বছর আগেও ভোটের জন্য তখন দেখলাম হুট করে সব র্যাম্প বানানো হচ্ছিল, যাতে বিশেষভাবে সক্ষম যারা তারা এসে ভোট দান করতে পারেন। তো এই বিশেষভাবে সক্ষম যারা, তাদের বিষয়টা একটু ভাবা, তাদের নিয়ে তোমার কী চিন্তাভাবনা আছে সেটা ভেবে যাবে। সেলফ হেল্প গ্রুপ যেগুলো রয়েছে, এখন তো একবারে যাচ্ছে তাই ভাবে, মানে এত বেশি সংখ্যায় হচ্ছে, তো সেই গ্রুপগুলোর বিষয়ে তোমার চিন্তাভাবনা কী, তারা কীভাবে আমাদের অর্থনীতিকে সাহায্য করছে, নারী ক্ষমতায়নের বিষয়টা সেখানে কতটা কাজ করছে, গ্রামীণ অর্থনীতির উন্নতির ক্ষেত্রে তাদের কতটা অবদান, এগুলো পড়ে যাবে। আর একটা জিনিস নিজের ক্ষেত্রে, যেমন নিজের কাজ নিজে করা, তারপর নিজের প্রতি যেন আত্মসম্মান বোধটা থাকে, এবং নিজের ক্ষমতা এবং দক্ষতার প্রতি সেটা আমরা আমরা বাড়ি চলবো, প্রতিনিয়ত অবিরাম বাড়ি চলার ব্যাপার থাকবে। তো সেখানে যেন নিজের কাজের প্রতি যেন নিজের একটা বিশ্বাস থাকে, আত্মবিশ্বাস থাকে। তারপর আমার এলাকার সমস্যাগুলো তারা হয়তো জানতে চাইবেন, আমি তাদের বলবো, কিন্তু তার মানে এই নয় যে এটা একটা হচ্ছে মানে একটা সর্বজনীন সমস্যা, তা নয়। আমি যে এলাকায় পোস্টেড সেখানে হয়তো অন্য ধরনের সমস্যা, তো সেখানকার সমস্যা নিয়ে আমাকে তখন পদক্ষেপ নিতে হবে। এনশিওরিং এ কালচার অফ ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, তো এমন একটা কাজের পরিবেশ থাকা যেখানে সততা থাকবে, নৈতিকতা থাকবে, জবাবদিহিতাকে তুলে ধরা হবে।
স্ট্র্যাটেজিস ফর প্রমোটিং ভ্যালুজ অ্যান্ড এথিক্স, ট্রেনিং অ্যান্ড এডুকেশন ইন এথিক্যাল কন্ডাক্ট, বিভিন্ন ডিলেমাস এবং রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম, এথিক্সের ভ্যালু বজায় রেখে সিদ্ধান্ত গ্রহণ। তুমি এটা নিজে চর্চা করবে বাড়িতে, যে বিভিন্ন নৈতিক দ্বন্দ্বের জায়গা যেগুলো রয়েছে সেগুলোতে তুমি কী সিদ্ধান্ত নিচ্ছ, কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছ। এথিক্স থাকবে সেখানে, সেখানে কনস্টিটিউশন থাকবে, আমাদের দেশের যে দীর্ঘ অবস্থান যেটা সেটা থাকবে। এখন যেমন তুমি যদি ইন্টারভিউ দিতে যাও গ্রুপ সি এর বা আগামীতে পরীক্ষায়, তাহলে এখন যুদ্ধ বিষয়গুলো যেগুলো রয়েছে সেখানে আমাদের ভারতের দেশ হিসেবে অবস্থান কী, ইসরায়েল ফিলিস্তিন ইস্যু হোক বা ইসরায়েল ইরান ইস্যু হোক, দেশ হিসেবে অবস্থান কী, রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক কীরকম, দেশ হিসেবে অবস্থান কী এবং এখনকার বাস্তবতা কোনটা, এগুলো সবই আমাদের জেনে যেতে হবে। বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো পড়ে যেতে হবে। তুমি পাবলিক টয়লেটের কথাটা ভেবে যাবে, যেটা একটা বিশাল সমস্যা, বিশেষ করে নারীদের সমস্যা। বাজারে, রাস্তায় কোথাও ঠিকমতো নেই, তাহলে যে মানুষগুলো আসছে বিভিন্ন জায়গায় দেখবে প্রচুর সমস্যার মধ্যে পড়ে, যারা মানে কর্মজীবী যারা রয়েছেন মহিলা, এবং তাদের ক্ষেত্রে বেশি এই সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই বিষয়টা তুমি যখন ক্ষমতায় আসবে, এটা যেন তোমার মাথার মধ্যে থাকে। তারপরে আমাদের স্কুলে যে পড়াশোনা চলছে সেটাও, তার মান বিষয়ে তোমার টিপ্পণী সেটাও তুমি সেখানে কাটবে, এবং কী কী উন্নতি সেখানে করতে চাও, তোমার যেটা ক্ষমতার তোমার এখতিয়ারের মধ্যে পড়ে সেটা তুমি জেনে যাবে। চটজলদি আমি সব কিন্তু অগোছালোভাবে বলছি পরপর, যেটা আমি লিখেছি সেভাবে। চটজলদি উত্তর দিতে হবে ইন্টারভিউয়ে, কোনো ধানাই পানাই নয়, কোনো ভনিতা নয়। আচ্ছা, পুলিশের বিষয়টা তো বললাম, সমস্ত পদগুলোর বাংলা জেনে যাবে। ডিএসপি হচ্ছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তার বাংলা কী, তার কাজ কী, কী কী করেন, মানে মূল কাজ কী তাদের, যা যা তুমি হচ্ছ বা হতে চাইছো সেটা বাংলা সব জেনে যাবে। বর্তমানে আরও কিছু সমস্যা রয়েছে, তুমি দেখবে চোখ কান খোলার একটা পুকুর ভরাটের সমস্যা রয়েছে, জলচিত্র বদল আটকানো, পুকুর ভরাট বিষয়ে কী কী আইন সেটা জেনে যাবে। যে কেউ এসে পুকুর ভরাট করে দিচ্ছে, সেখানে বাড়ি করে দিচ্ছে, এটা কি আইন। সম্প্রতি তো বিশাল সমস্যা দেখলে পৌরসভা এলাকাগুলোয়, তো এই বিষয়ে পৌরসভার কী আইন আছে। তারপর বহুতল যদি হচ্ছে, গ্রামাঞ্চলে তো বহুতল এখন হচ্ছে সব, আর শহরেও বহুতল হলে তার সামনে রাস্তার বিষয়ে যে আইন কানুনগুলো রয়েছে, নিয়মকানুন, সেটা জেনে যাবে। ডাব্লিউএসের সমস্ত পদগুলোর একদম অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত সব জেনে যাবে। এটা আমি বলেছিলাম আগে আকাশদার চ্যানেলে দেখবে খুব ভালো করে দেওয়া আছে, ওটা ওখান থেকে পড়ে যাবে। আগেই বললাম জেলার ইতিহাস, জেলার ভূগোল, জেলার সংস্কৃতি শিল্প, নিজের জেলা মহকুমার বিশেষত্ব, নিজের জেলা মহকুমার বিশিষ্ট ব্যক্তি, বিগত সেন্সাস বিষয়ে খুব ভালো করে জেনে যাবে। প্রতিটা বিষয় ভালো করে জেনে যাবে, সে শিশু মৃত্যুর হার হোক, প্রসূতি মৃত্যুর হার হোক, নিজের জেলার বিষয়ে জানতে হবে। দেশ, রাজ্য, জেলা সমস্ত বিষয়ে বিগত সেন্সাস জেনে যাবে। সেন্সাস টাউন বিষয়ে জেনে যাবে। এখানে এখন সব গ্রামগুলো কিন্তু মফস্বল হয়ে যাচ্ছে। সেন্সাস টাউন বিষয়ে আমাদের শহরের যে ভাগগুলো রয়েছে, কত ধরনের শহর হয় সেটা জেনে যাবে। নিজের শখ বিষয় জেনে যাবে, নিজের স্নাতক স্তরের মানে গ্র্যাজুয়েশনের সাবজেক্ট বিষয় জেনে যাবে। প্রতিদিন সংবাদপত্র পড়বে বিগত 2-3 মাস ধরে। সাম্প্রতিক আমাদের জাতীয় মানে আমাদের উন্মাদনা হচ্ছে ক্রিকেট, সুতরাং ক্রিকেটের অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত সব জেনে যাবে। আরও কি জানবে, সংবিধান ভালো করে পড়বে, প্রস্তাবনা মুখস্থ করবে, প্রিয়াম্বলটা মুখস্থ করবে, অর্থসহ প্রতিটা শব্দের অর্থ, ইংলিশ গ্রামারের ট্রান্সলেশন, এই অংশটা একটু দেখবে বারে বারে, যাতে ওখানে ইংরেজিতে কথা বলতে কিছুটা সুবিধা হয়। বর্তমানে সোশ্যাল ইস্যু যেগুলো, হাইকোর্ট সুপ্রিম কোর্টের কেস যেগুলো, হাইকোর্ট সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ বিভিন্ন বিষয়ে, ল চক্র বলে দেখবে একটা চ্যানেল আছে ইউটিউবে, সেখানে প্রতিদিন তারা কমিউনিটিতেও দেয় আর ভিডিও করে। ল চক্র সম্ভবত চ্যানেলটার নাম। সেখানটায় তুমি বিগত 1.5-2 মাস যুক্ত থাকো, কী কী সাম্প্রতিক অবস্থান কী সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিভিন্ন রাজ্যের হাইকোর্টগুলোর, সেগুলো বিষয়ে জানতে পারবে। যেগুলো গুরুত্বপূর্ণ রায় দান সেগুলো বিষয়ে জানতে পারবে। নিট কেলেঙ্কারি যেমন, সেটা তরতাজা বিষয়। এই আমাদের শিক্ষক নিয়োগের দুর্নীতি, এগুলো খুবই সাবধানে উত্তর দিতে হবে, এবং অবশ্যই নেতিবাচক প্রচুর দিক রয়েছে, এবং কোর্টের তত্ত্বাবধানে বিষয়টা রয়েছে বা কোর্টের বিচারাধীন। সুতরাং সেই কোর্টের সঙ্গে যেন সাযুজ্য রেখে যেন তোমার বক্তব্যগুলো পেশ হয়, কোর্টের পর্যবেক্ষণের সাথে কোনো আলটপকা কথা যেন সেখানে না হয়, সেটা দেখবে। এইচএসে দেখবে সেমেস্টার সিস্টেম করেছে, তো এই সেমেস্টার সিস্টেমে আসলে এই উচ্চারণগুলো এমন হয়, আমরা আগে সারা জীবন সেমেস্টার সেমেস্টার করে গেলাম, তো আনন্দ বানান বিধি এখন বলছে সেমেস্টার উচ্চারণ হবে। তো যাই হোক, এইচএসে সেমেস্টার সিস্টেম চালু করেছে। এটার জন্য বিভিন্ন শিক্ষকদের মাঝে বিভিন্ন বিক্ষোভ, যারা বা যদি মাধ্যমিক স্তরেও যারা ফেল করছে তাদের আবার নতুন করে পাস করানোর ব্যাপারে যে নিয়মকানুনগুলো জারি হয়েছে। আমাদের শিক্ষকের সংখ্যা কম, ওই দেখো আওয়াজ।
তো এইগুলো জেনে যাবে। আর কি রয়েছে, রোজ দ্য হিন্দু পড়তে পারলে ভালো। তোমার গ্রামাঞ্চলে সাধারণভাবে পাওয়া যায় না পেপারটা, অনলাইন ভার্সন যদি পড়তে পারো পড়বে, আনন্দবাজার পড়বে। আর আমি যেমন মে জুন জুলাই এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে বিগত কোনো সূত্র, এগুলো পড়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। তোমার যেহেতু 21-এর স্মৃতিতে, আমার কথা হচ্ছে বিগত যখন ইন্টারভিউ তোমার হবে, বিগত 2-3 মাসের সমস্ত যেন তোমার এখন নখদর্পণে থাকে। প্রতিটা দিনের ঘটনা, প্রতিটা দিনের গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো, খবরগুলো, সেগুলো যেন নখদর্পণে থাকে। তাহলে এখানে আমি আর বিশদে বলছি না কী কী পড়ে যেতে হবে, কারণ গত 2-3 মাসে তুমি যা কিছু হেডলাইন দেখবে, যা কিছু আলোচিত আলোড়ন সৃষ্টিকারী খবর দেখবে, সেগুলো সবই পড়ে যাবে। কীভাবে রাজস্ব বাড়াবো, এটা হচ্ছে যারা WBRSটাকে ফার্স্ট চয়েস দেবে তাদের ক্ষেত্রে। রেভিনিউ কী করে বাড়াবো তার একটা রূপরেখা দিতে হবে, তোমার চিন্তাভাবনা দিতে হবে। ন্যাশনাল ইন্টারন্যাশনাল সামিট, কনফারেন্স, এগুলো বিষয়ে জেনে যাবে। কী কী হয়েছে, G20 থেকে শুরু করে যাবতীয়, কোথায় কোথায় কে কে গিয়েছেন, কোন দেশ ভ্রমণ করেছেন, সেখান থেকে কী কী উঠে এলো, সেসব জিনিসগুলো জেনে যাবে। ইভেন্টস যেগুলো, ওয়ার্ল্ড কাপ হতে পারে, কিছু ভালো খেলার কিছু ব্যাপার স্যাপার হতে পারে, বড়সড় কিছু ঘটনা ঘটতে পারে, সেগুলো জেনে যাবে। সাম্প্রতিক বিজ্ঞান প্রযুক্তি বিষয়ের খবরগুলো জেনে যাবে। নোবেল, অস্কার, এগুলো যাতে প্রশ্ন এখন করে না, তবুও জেনে যাবে যে তোমাকে সব বিষয়ে জেনে যেতে হবে, সচেতন হতে হবে। আওয়াজে কিন্তু ভিডিও কেমন হচ্ছে আমি জানি না, খুঁড়ে যাচ্ছে ওগুলো পাইপ ভরার জন্য। আর যেটা বললাম প্রথমে, যে কিছু সদস্য সরকার ঘেঁষা, তাই রাজ্য কেন্দ্রীয় সরকারি প্রকল্পের কথা ভালোভাবে মুখস্থ করে যাবে, ভালোভাবে পড়বে। প্রকল্পের কথা আগের দিনে বললাম। ইন্ডিয়াজ র্যাঙ্ক, বিভিন্ন সূচকে ভারতের মানে কোথায় কোথায় রয়েছে ভারতের অবস্থান। যেমন সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে আমরা কেন এত পিছিয়ে, গণতন্ত্রের দিকটা ভাবতে হবে আমাকে, বা ক্ষুধা সূচকে আমরা কেন পিছিয়ে, এসব বিষয়গুলো জেনে যাবে। পঞ্চায়েতি রাজ, কে যাচ্ছে, পঞ্চায়েতি রাজ পলিটি বই থেকে একদম ভুনে খাবে। পঞ্চায়েতি রাজের সমস্ত বিষয়গুলো তুমি ভালো করে সে পেশা হোক, সমস্ত বিষয় ভালো করে পড়ে যাবে। প্রতিটা ডিপার্টমেন্টের তোমার যে সমস্ত পদগুলো রয়েছে আমাদের গ্রুপ সিতে, যেহেতু সামনে গ্রুপ সি এবং পরবর্তীতে গ্রুপ এ যদি হয়, যে কোনো আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, সেই প্রতিটি চাকরির পদগুলো কোন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ছে, সেখানে বর্তমানে সচিবকে, বর্তমানে মন্ত্রীকে, এগুলো কিন্তু আমাকে জেনে যেতে হবে। পশ্চিমবঙ্গের মোট ডিপার্টমেন্ট কটা, পশ্চিমবঙ্গ সরকারের কটা মন্ত্রী রয়েছেন, কটা সচিব রয়েছেন, এগুলো জেনে যাবে। আর কী কী পড়েছিলাম আমি, এ তো বললাম এগুলো। উইনার্স বাহিনী নিয়ে পড়েছিলাম, কাশ্মীরি পণ্ডিত বিষয়ে তখন পড়েছিলাম, তখন অবশ্য মিসলেনিয়াসের সময় এটা ছিল। অগ্নিপথ প্রকল্প বিষয়ে তুমি জেনে গেলে, যেগুলো চর্চিত বিষয় ছিল তখন ছিল, এটা অবশ্য মিসলেনিয়াসের সময়, ওটা বলছি না। আচ্ছা, আমি হয়তো অগোছালোভাবে ভিডিওটা করছি এবং মানে মনোযোগ দিতে পারছি না, চারপাশ থেকে এত আওয়াজ আসছে। এবার হচ্ছে এবারের পিটিতে আমি কী কী পড়ে গেছিলাম, এর যেগুলো বললাম ওগুলো তো পড়ে যেতে হবে। কারেন্ট ইস্যু যেগুলো পড়ে গেছিলাম, যেমন L1 ভিসা, তারপর H1B ভিসা, এই বিষয়গুলোই পড়ে যেতে হয়েছিল। গ্রিন কার্ড বিষয়ে পড়ে যেতে হয়েছে, যেহেতু ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এই সমস্তগুলো আলোচিত বিষয় ছিল। আমাদের পাসপোর্ট র্যাঙ্ক ছিল, ইলিগাল ইমিগ্রেন্টস যেগুলো, ডানকি রুট, যেটা ডানকি সিনেমা বিষয়েও জেনে যাবে। ক্যালেন্ডার বিষয়েও জেনে যাবে, বাংলা তারিখ জেনে যাবে, সেই দিন বাংলা তারিখ কী। আচ্ছা, বাংলা তারিখ যদি বলে তখন বাংলা জিজ্ঞেস করতে পারে, তোমাকে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে। তোমাকে ইংরেজি জিজ্ঞেস করলো, তোমাকে ইংরেজি ক্যালেন্ডার ইতিহাস জিজ্ঞেস করলো, কীভাবে এলো ইংরেজি ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার কীভাবে এলো। এটা যেহেতু বিতর্কিত বিষয়, এখন জানো যে রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিতর্ক চলছে যে বাংলা সাল কে চালু করেছেন, কোথা থেকে চালু করেছেন, তাহলে এইগুলো পড়ে যাবে। যেদিন পার্সোনাল টেস্ট হবে সেই দিনের ভালো করে তোমার ইংরেজি তারিখ, বাংলা তারিখ, শকাব্দটাও তুমি জেনে যাবে, ঠিক আছে, যেহেতু আমাদের শকাব্দ জাতীয় আমাদের ক্যালেন্ডার, তো সেটাও জেনে যাবে, শকাব্দের ইতিহাসও জেনে যাবে। নিজের কলেজের বিষয়টা তো বললাম, বাংলা ক্যালেন্ডার বললাম। আমার ক্ষেত্রে নিজের ব্যক্তিগত বিষয় কিছু ছিল, সেগুলো আমি এখানে উল্লেখ করছি না। আচ্ছা, রেড টেপিজম বিষয়ে জেনে যাবে, লাল ফিতের ফাঁস যেটা বলে প্রশাসনিক স্তরে, সেটা বিষয়ে জেনে যাবে। সাধারণ বিষয় যেগুলো আমরা জানি কিন্তু চর্চার মধ্যে নেই, BCAD, শকাব্দ, সব জেনে যাবে, যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারে। কোথা থেকে যেন বিষ্ণুপুর চলে এসেছিলো মল্ল রাজাদের কথা, টেরাকোটা, স্বর্ণচুরির শাড়ি, মল্লভূম জেনে যাবে। আকাশে তাকাচ্ছ, সপ্তর্ষি মণ্ডল, কালপুরুষ জেনে যাবে। শান্তিনিকেতন, দুর্গাপুজো, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কী কী, হ্যান ত্যান কী কী, এখন কটা আছে, কী কী প্রথম, কে শেষ, কেন শান্তিনিকেতন হলো, কেন দুর্গাপুজো হলো,
কবে হলো এগুলো জেনে যাবে। যেখানে তুমি ঢুকলে সেখানকার আরও গভীরে তুমি ঢুকতে হতে যাবে। পশ্চিমবঙ্গের পুলিশ বিষয়ে ডিটেলসে জানবে, কে ডিজিপি আছেন, কটা থানা, কটা আমাদের সদস্য কজন, কত সালে হয়, কী মোটো, কটা জোন, কটা রেঞ্জ, কটা পুলিশ কমিশনারেট, সব জেনে যাবে। নিজের জেলার যদি পুলিশ জেলা থাকে সে বিষয়ে জেনে যাবে, এসপি জেনে যাবে, ডিএসপি জেনে, আমাদের এসডিপিও জেনে তিনি তার কথা জেনে যাবে, নিজের থানার ওসির কথা জেনে যাবে। তোমার আমার যেমন মুর্শিদাবাদ পুলিশের কিছু ভালো প্রকল্প ছিল, ঐক্য শক্তি বলে একটা প্রকল্প ছিল কমিউনিটি পুলিশিংয়ের, আলোর পথে বলে একটা অ্যাপ ওরা এনেছে যেখানে এই ডিজিটাল ব্রিজ বিটুইন সিটিজেন পুলিশ, তো এইসব বিষয়গুলো থাকবে। নিজের মহকুমার এসডিও এসডিপিওর নাম সব ভালোভাবে মুখস্থ করে যাবে। কলকাতা পুলিশ বিষয়ে জেনে যাবে, হায়ারার্কিগুলো যেগুলো আছে সেগুলো জেনে যাবে, যে কীভাবে হয়, যেমন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, তারপর সেক্রেটারি, এই যে ব্যাপারগুলো জেনে যাবে। আচ্ছা, সল্টলেক বিষয়ে ডিটেলসে জেনে যাবে, কেননা ওখানে আমাদের ট্রেনিংয়ের ব্যাপার স্যাপার রয়েছে। সল্টলেকের কবে জন্ম, কে করে, সল্টলেক যখন হয়ে গেল তখন আরও কল্যাণীর কথা চলে আসবে। কল্যাণী কত সালে কল্যাণী শহরে প্রতিষ্ঠা হয়, জেএন দাশগুপ্ত যেমন ছিলেন, এগুলো ভূগোলে ছিল। এবার কল্যাণী নামটা কেন রাখলেন, বিসি বিসি বলছি বিধানচন্দ্র বাবু কেন রাখলেন সেটা জানাবে। তখন আবার জিজ্ঞেস করবে, যেহেতু কল্যাণী চলে গেল, দুর্গাপুর বিষয়ে জেনে যাবে, রাজারহাট বিষয়ে জেনে যাবে, হলদিয়া বিষয়ে জেনে যাবে, শালবনী বিষয়ে জেনে যাবে, শালবনীতে ট্রেনিং হয়, কলকাতা বিষয়ে জেনে যাবে, ডাব্লিউসিসি এক্সিকিউটিভের ক্যাডার সংখ্যা জেনে যাবে, ডাব্লিউবিপিএসের সংখ্যা জেনে যাবে, কতজন ডিএম রয়েছেন, কলকাতায় কী রয়েছেন, কী কী নেই সেগুলো জেনে যাবে। 2025 যেহেতু হলো মাধ্যমিক পরীক্ষার্থী, আমি যখন গেলাম ইন্টারভিউতে তখন মাধ্যমিক পরীক্ষা হচ্ছিলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছিলো, তাহলে তাদের কজন পরীক্ষার্থী সেগুলো জেনে যাবে। আমাদের সেক্রেটারি লিস্টগুলো সব হবে A to Z, প্রতিটা ডিপার্টমেন্ট, চিফ সেক্রেটারি, পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, ফিনান্স ডিপার্টমেন্ট, ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, যত ডিপার্টমেন্ট রয়েছে সেগুলো সব জেনে যাবে। আমাদের কটা ডিপার্টমেন্ট রয়েছে পশ্চিমবঙ্গে সেটা জেনে যাবে। আমাদের মিনিস্টারের তালিকাগুলো জেনে যাবে, মূল মূল যেগুলো পরিচিত মুখ সেগুলোর কথা জেনে যাবে। সেলফ হেল্প গ্রুপ, সেলফ এমপ্লয়মেন্ট বিষয়ে জেনে যাবে। আচ্ছা, সেলফ হেল্প গ্রুপটা খুব ভালো করে জেনে যাবে। এমএসএমইটা তোমাকে খুব ভালো করে জেনে যেতেই হবে, কেন তুমি যদি WBRSটা যদি প্রথমে দাও বা তুমি এক্সিকিউটিভ হলেও, এমএসএমইতে আমরা যে কতটা উন্নতি সাধন করেছি, সম্ভবত মহিলাদের ক্ষেত্রে 1 নম্বরে আমরা আছি, মহিলা সদস্যের অন্তর্ভুক্তির ক্ষেত্রে, আর এমনি গোটা দেশের মধ্যে সম্ভবত উত্তরপ্রদেশের পরে 2 নম্বরে আছে। এই বিষয়টা তুমি ডিটেলসে জেনে যাবে, ঠিক আছে, এমএসএমই বিষয়ে। আচ্ছা, ট্যুরিজম, হোমস্টে অ্যান্ড ফিউচার এই বিষয়ে জেনে যাবে। পিডাব্লিউডি ডিপার্টমেন্ট তোমার সামনেই রয়েছে, চোখের সামনে, তার বাংলা জেনে যাবে, কী কাজ, কীভাবে কী হয় সেটা জেনে। পিএইচইটা তো অবশ্যই পড়তে হবে না, এই যে জল জীবন মিশন বললাম খুঁড়ে খুঁড়ে যাচ্ছে, এটা পিএইচির আন্ডারে এখন, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, মানে রাজ্যটা রূপায়ণের কাজটা করছে, প্রকল্পটা হচ্ছে কেন্দ্রের, এই বিষয়টা জেনে যাবে ভালো করে। জল জীবন মিশন জেনে যেতেই হবে তোমাকে। আচ্ছা, এটা কবে হলো, এটার এক্সপেক্টেড ডেট কবে, কবে কী হবে, ই গভর্নেন্স বিষয়ে জেনে যাবে, আমাদের ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি বিষয়ে জেনে যাবে, দুয়ারে সরকারের একবার ভুনে খাবে সব কিছু, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু প্রকল্প, PM কিষাণ সম্মান নিধি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমার যেহেতু এখানে আমার পাশেই রয়েছেন আমাকে জেনে যেতে হয়েছিল। স্বাস্থ্যসাথী বিষয়ে জানবে, সমস্ত প্রকল্পগুলো ভুনে খেতে হবে। আয়ুষ্মান ভারতের সঙ্গে স্বাস্থ্যসাথীর ফারাক কোথায়, বিতর্কের জায়গা কোথায়, 100 দিনের কাজের সঙ্গে আমাদের বিতর্কের জায়গা কোথায়, সেগুলো জেনে যেতে হবে। সবুজ সাথী বিষয় জেনে গেলে পশ্চিমবঙ্গের যে সমস্ত ওয়েলফেয়ার স্কিম আছে, যত আছে, আনন্দধারা, আমার ফসল আমার গাড়ি, আমার ফসল আমার গোলা, আমার ধান আমার চাতাল, আলশ্রী, তারপর উৎকর্ষ বাংলা, খাদ্যসাথী, গতিধারা, গীতাঞ্জলি, জলতীর্থ, জল ধরো জল ভরো, মিশন নির্মল বাংলা, বাংলার বাড়ি, মানবিক, মাভৈ, মুক্তির আলো, মুক্তিধারা, যুবশ্রী, রূপশ্রী, যজ্ঞশ্রী, লোকপ্রসার, শিক্ষাশ্রী, শিশুসাথী, তারপর সবলাটা ভালো করে জেনে যাবে, ঠিক আছে। এটা পুরুষ ভার্সনটাও জেনে যাবে। এটা মেয়েদের জন্য যেমন সবলাটা আছে, তেমন ওই যারা বয়ঃসন্ধির, পুরুষদের জন্য বয়ঃসন্ধির ছেলে যারা রয়েছে তাদের জন্য কী প্রকল্প রয়েছে সেটা জেনে যাবে। সবুজশ্রী, সমর্থন, সমব্যথী, সমাজসাথী, সুফল বাংলার ভবিষ্যৎটা জেনে যাবে, কেন এটা খুবই সফল হচ্ছে বর্তমানে। স্বাবলম্বন স্পেশাল, তপশিল বন্ধু, জয় জহর, KCC, কিষাণ ক্রেডিট কার্ড, এই বিষয়ে বর্তমানে সরকারের কী কী সিদ্ধান্ত নিয়েছে, নাম্বার থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে KCC বিষয়ে, কতটা ইন্টারেস্ট রেট, কত ভ্যালিডিটি, এগুলো সব জেনে যাবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা বিষয়ে জেনে যাবে ভালো করে। ঐক্যশ্রী, মৎস্যজীবী ক্রেডিট কার্ড যেটা, উদ্যম পোর্টাল, PM আবাস যোজনা বিষয়ে জেনে যাবে, যেহেতু আবাস দুর্নীতি বিষয়ে এখন গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয় এটা। এখানে কিছু দেখবেন নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে PM আবাস যোজনার ক্ষেত্রে। নতুন পেনশন স্কিম বিষয়ে জেনে যাবে,
ওল্ড পেনশন স্কিম যেটা আমাদের চালু আছে রাজ্যে সেটা বিষয়ে জেনে যাবে, এনপিএস যেটা ছিল সেটা জেনে যাবে। তারপর এখন যেটা ইউনিফাইড পেনশন স্কিম যেটা নতুন চালু করার যেটা কথা বলা হয়েছে সেটা বিষয়ে জেনে যাবে। ইন সিটু যেটা স্লাম ডেভেলপমেন্টের বিষয়গুলো জেনে যাবে। এটা জেনে যাবে মানে এটা পিএম আবাস যোজনার মধ্যেই পড়ছে, এটা এর অন্দরেই পড়ছে। ইন সিটু স্লাম ডেভেলপমেন্ট যেটা ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিম, অ্যাফোর্ডেবল হাউজিং অ্যান্ড পার্টনারশিপ, এই যেহেতু তুমি ওটা ঢুকলে জানতে পারবে। পিএম সহজ বিজলি হর ঘর, এই মানে ওই পিএম আবাস যোজনার ভেতরেই এক গাদা প্রকল্প ঢুকে আছে, এগুলো জেনে যাবে। আচ্ছা, বাংলার আবাস যোজনা জেনে যাবে, পিএম আবাস যোজনার সঙ্গে ফারাক কোথায় সেটা জেনে যাবে। বর্তমানে পরিস্থিতিটা কী, কতজন পাচ্ছে সেটা জেনে যাবে। তরুণের স্বপ্ন যে ট্যাব মোবাইল দিচ্ছে জেনে যাবে। গ্যাস সিলিন্ডারের বিষয় জেনে যাবে। গ্যাস সিলিন্ডার তুমি বললে তোমার জিজ্ঞেস করতে পারে, তোমার আনুষঙ্গিক আসলে এসব মাথায় এসছে তো। কত ওজন গ্যাস সিলিন্ডারের, ভরা গ্যাস সিলিন্ডারে কত ওজন, কী থাকে সেখানে, এই বিষয়ে আমাদের প্রকল্প কী কেন্দ্রের, রাজ্য কোথায় বিতর্ক করছে এখানে জেনে যাবে। প্রশ্ন যে কোনো জায়গা থেকে করতে পারে, কোথা থেকে করে সেগুলো জানি না আমরা। আচ্ছা, সেফ ড্রাইভ সেভ লাইফ, ফাস্ট্যাগের একটা অনেক কিছু ব্যাপার স্যাপার ফাস্ট্যাগ নিয়ে এখন হয়েছে, ওটা উঠে গেল, কী হলো তার পরিবর্তে, কেন হলো, কী সুবিধা আমাদের পরিবহন ব্যবস্থাটা জানতে হবে, সেখানে কীভাবে এটা বিপ্লব এনে দিল। স্বচ্ছ ভারত জানলে, মনরেগা বিষয় জেনে গেলে, মনরেগা যেহেতু কাজ বন্ধ 100 দিনের, বর্তমানে কী কোর্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কবে কবে কাজ হবে সেগুলো জেনে গেলে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কেন রাজ্য বিরোধিতা করলো, বাংলার সড়ক কেন হলো সেগুলো জেনে যাবে। কুম্ভ মেলা বিষয়ে বিশদে জেনে যাবে, কত বছর হয় পর হয়, কোথায় কোথায় হয়, কেন হয়, কী হয়, সমস্ত বিষয় জেনে যাবে। নতুন রাস্তা কোথায় কোথায়, বড় রাস্তা কিছু কিছু, যেমন ডানকুনি বারাণসী, খড়গপুর মোরগ্রাম, যেমন খড়গপুর মোরগ্রাম হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে, ওটা ন্যাশনাল হাইওয়ে 116A মনে হয়। তো এগুলো বিষয়ে জেনে যাবে, নতুন রাস্তা বিষয়ে যা কিছু ঘটনা ঘটছে, যেগুলো ঘটনা বহুল বিষয় সেগুলো জেনে যেতে হবে। এনআরএলএম বিষয় জেনে গেলে, এনআরএলএমটা তোমাকে পড়ে যেতেই হবে ভালো করে, কবে কত সালে প্রকল্প চালু হয়। কুম্ভ বিষয় জেনে গেলে, পিএম কুসুম স্কিম, সবলা, পিএম কুসুম স্কিমটা খুবই গুরুত্বপূর্ণ, দেখবে মাঠে ঘাটে গেলে যেখানে জল তুলছে, যেগুলো পাম্পগুলো, সেখানে অনেক দেখবে সোলারের বড় বড় গাছের মতো লাগানো আছে। আমাদের অবশ্য আমাদের ব্লকটাতে নেই, কিন্তু পাশে আমাদের যেহেতু সীমান্ত এলাকায় বাস করি, পাশের ব্লকগুলো আমি দেখতে পাই, এগুলো হয়, খুব ভালো লাগে। আচ্ছা, তোমার যেগুলো গ্রাউন্ড ওয়াটার বাড়ানোর জন্য, তার স্তর বাড়ানোর জন্য আমাদের কী কী পদক্ষেপ সেগুলো জেনে যাবে, সবলা বিষয় জেনে যাবে। আমি যেমন রমজান মাসে আমি গিয়েছিলাম বলে রমজান মাসের বিশদে জানতে হয়েছিল, রমজানের রোজার সুবিধা, সেই বিষয়ে নোবেল কোথায় পেয়েছিলেন যে জাপানি বিজ্ঞানী, কেন পেয়েছিলেন সেগুলো জেনে যেতে হয়েছিল। হোলি ছিল সেই মাসে, সেজন্য হোলি বিষয়ে আমাকে জানতে হয়েছিল, হোলি কী আসলে, সেই মাসের ঘটনা যেগুলো সেগুলো আমাকে জেনে যেতে হবে। শান্তিনিকেতন বিষয়ে জেনে যেতে হয়েছিল, বিশ্বভারতীর বিষয়ে জানতে হয়েছিল। দুর্গাপুজো যেহেতু আমাদের জানি যে ইউনেস্কোর যে সম্মানটা পেয়েছিল, সেটা বিষয়ে আমাকে বিশদে জেনে যেতে হয়েছিল। বিএসকে বিষয়ে জানবে, বিএসকে নিয়ে আনন্দবাজারে খুব ভালো ভালো খবর করেছিল যে বাংলা সহায়তা কেন্দ্রের তার খুবই ভবিষ্যৎ, খুবই সফলভাবে চলছে জিনিসটা, সেই বিষয়ে জেনে যাবে। প্রতিটা ব্লকের নিচেই থাকে বিএসকে একটা করে, এটা জেনে যাবে। আমাদের WBSC-DCL বিষয়ে, বর্তমানে যে কেবল হচ্ছে দেখবে গ্রামের দিকগুলোয় তারগুলোতে কেবল সিস্টেম করা হচ্ছে, তো সেগুলো বিষয়ে জেনে যাবে। কোন নদী কোন জেলা, আমাদের যে জেলার মধ্যে দিয়ে কোন নদীর কোন জেলাতে গিয়েছে, আমাদের জেলাতে কী কী ভালো, যেমন কৃষিকাজের ক্ষেত্রে আমার যেমন মুর্শিদাবাদ, আমি কোন কোন জায়গায় আমি প্রথম কৃষিকাজে কী কী উৎপাদনে, গম উৎপাদন হোক বা আমার রেশমের দিকটা হোক, পাটের দিকটা হোক, ডালের দিকটা হোক, এগুলো আমাকে জেনে যেতে হবে। আমার জেলা কেন বিখ্যাত, কোন কোন অবস্থানে রয়েছে কৃষিকাজের ক্ষেত্রে, কী কী গবেষণা কেন্দ্র রয়েছে, আমার আশেপাশে যত সেতু রয়েছে, যেমন বহরমপুর একটা বিখ্যাত জায়গা, সুতরাং সবাই চেনে, তাহলে সেরকম তারাও জানবেন যারা ইন্টারভিউ ওটা থাকবে। তোমার আশেপাশে যেগুলো আছে সদর, সেখানে যদি কোনো নদী ব্রিজ থাকে সেগুলো সব বিশদে জেনে যাবে, সেই ব্রিজের নাম কী। আমার যেমন ফরাক্কা ব্যারেজ ছিল, সেই বিষয়ে আমাকে বিশদে জেনে যেতে হয়েছিল। আচ্ছা, আমার যেমন আমার এলাকাটা পড়ে ময়ূরাক্ষী প্রকল্পের অন্দরে পড়ছে এটা, সুতরাং সেই প্রকল্পের মাধ্যমে কী হয়, ক্যানাল সিস্টেম, ক্যানালে ক্যানালে যে জল আসে চাষের জন্য, ওরে বাপরে আবার চেঁচানো শুরু হলো, তো সেগুলো জেনে যেতে হবে। মশানজোর, ময়ূরাক্ষীর উপর ড্যামগুলো জেনে গেলে, সমস্ত সমস্ত বিষয় মানে বললাম, যেটা বললাম অ থেকে চন্দ্রবিন্দু চাঁদবন জেনে গেলে, মিড ডে মিল বিষয় সব জেনে গেলে, কী সমস্যা হচ্ছে এখন, কত টাকা বরাদ্দ বাড়াচ্ছে সরকার, কেন বাড়াচ্ছে, তাতে কি হচ্ছে, ওরে চুপড়ে। আচ্ছা, এটা গেল। আচ্ছা, ফরাক্কা ব্যারেজ তো বললাম, ওটা আমার ছিল বলে পড়ে যেতে হয়েছিল।
মিড ডে মিলটা পুরো বিশদে জেনে যাবে। প্রাইমারির ক্ষেত্রে, আপার প্রাইমারির ক্ষেত্রে নিয়ম কী, কত টাকা বরাদ্দ থাকে সেটা জেনে যাবে। আমার যেমন ফুড সাপ্লাই, আমি যেহেতু দ্বিতীয় চয়েস ছিল আমার, সুতরাং ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট যেটা, সেটা বিষয়ে একদম ডিটেলসে সমস্ত কিছু জেনে যেতে হবে। টোটাল পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা আমাকে জেনে যেতে হবে। আইসিডিএস জেনে যাবে। চোখের সামনে যেগুলো দেখছো প্রতিনিয়ত, আইসিডিএস কর্মীরা কাজ করছেন, আশা কর্মীরা কাজ করছেন, অঙ্গনওয়াড়ি কাজ করছেন, ফারাক কি আইসিডিএস অঙ্গনওয়াড়ি আশার, সেটা কি তুমি জানো? আইসিডিএস ভুনে খাবে, অঙ্গনওয়াড়ি ভুনে খাবে, আশা ভুনে খাবে। আশা এবং অঙ্গনওয়াড়ির ফারাক কি, ন্যাশনাল যেটা এনআরএইচএম যেটা, সেটা বিষয়ে জেনে গেলে। মহল্লা ক্লিনিক্স যেটা কেজরিওয়াল চালু করেছিলেন সে বিষয়ে জেনে গেলে। অপারেশন বর্গা বিষয়ে জেনে গেলে, পাট্টা বিষয়ে জেনে গেলে, এগুলো তো জানতে হবে তোমাকে। তুমি যেহেতু গ্রুপ সিতে যাচ্ছ, বিএলআর রেভিনিউ অফিসার হবে। মুর্শিদাবাদ, আমার যেমন মুর্শিদাবাদ সিল্ক ছিল, সে বিষয়ে জেনে যেত। নোটবন্দি বিষয়ে তুমি জানলে, বর্তমানে আবার কী কী নোট, 2000-এর নোট যেমন গায়েব হয়ে যাচ্ছে, সেটা জানলে, সেটা সুবিধা অসুবিধা জানলে। কোভিশিল্ড যেগুলো নিয়ে এসো তুমি, কোভ্যাক্সিন বা কোভিশিল্ড নিয়ে থাকো। করোনা যেহেতু আবার নতুন করে একটা স্রোত আসার চেষ্টা করছে, সুতরাং সেই বিষয়ে জেনে যাবে। ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট জেনে গেলে। বিশ্ব বাংলা ব্র্যান্ডের বিষয়ে জেনে গেলে। আর এটা কী লিখেছে গো, RFCTLA অ্যাক্ট, রাইট টু ফেয়ার কম্পেনসেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন ল্যান্ড অ্যাকুইজিশন, রিহ্যাবিলিটেশন আর রিসেটেলমেন্ট অ্যাক্ট। আচ্ছা, এটা জেনে যাবে। রেভিনিউ অফিসারের সঙ্গে ল্যান্ড ডিপার্টমেন্টের সঙ্গে রিলেটেড এটা। এটা খুব ভালো করে জেনে যাবে। এটা দেখছি খুব বড় করে লিখেছে। পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা বিষয়ে জেনে যাবে। MSMEর যে গ্রোথ হচ্ছে সেটা জেনে যাবে। রিনিউয়েবল এনার্জিতে দেখবে খুব ভালো ব্যাপার। ইংল্যান্ড থেকে না আমেরিকা থেকে যে বিনিয়োগ হচ্ছে নতুন সেমিকন্ডাক্টর চিপের ব্যাপারে, চিপ নির্মাণের, চিপ বানানোর ব্যাপারে, তো সেখানে কারখানা গঠন হবে, তো সেই বিষয়গুলো জেনে যাবে। আমার মাথাও কাজ করছে না এতক্ষণ বকে। আইটি এনেবল সার্ভিসেস, লজিস্টিক অ্যান্ড কানেক্টিভিটি, গেটওয়ে টু সাউথ ইস্ট এশিয়া, এই বিষয়ে জেনে যাবে। আমাদের সুবিধা কী, কলকাতার অবস্থানগত সুবিধাগুলো কী কী, অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ, ট্যুরিজম, হসপিটালিটি, এগুলো জেনে যাবে। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র আমাদের কি, লার্জ এমপ্লয়মেন্ট জেনারেশন, তারপর তার সঙ্গে যে পরিপূরক যে সমস্ত সার্ভিসগুলো পাওয়া যায় বা অনুসারে সেই শিল্পগুলো গড়ে ওঠে, সেগুলো জেনে যাবে। সমস্যাগুলো কী কী, তোমাকে সিঙ্গুর বিষয়ে তোমাকে বলতে পারে, নন্দীগ্রাম ইস্যু তোমাকে তুলতে পারে, তুমি অবশ্যই বলবে। শিল্প তালুকের প্রয়োজনীয়তার কথা বলবে। আচ্ছা, রাজারহাটের বর্তমান বিষয়গুলো সব জেনে যাবে। আমাদের সোলার উইন্ড এনার্জিতে আমাদের কী কী, আমাদের কাদের আন্ডারে রয়েছে এটা, WBREDA, বায়োগ্যাস, সোলার উইন্ডের এদের ভবিষ্যৎ কী, আমাদের পোটেনশিয়াল কত আছে, আমরা এখন বর্তমানে কত ব্যবহার করছি, পরবর্তীতে অর্থনীতি কতটা হবে, দেউচা পাচামির প্রভাবটা তুমি জেনে যাবে। স্মার্ট সিটির বৈশিষ্ট্যগুলো জেনে যাবে। এত যে স্মার্ট সিটি করছি, স্মার্ট সিটি সেখান থেকে যেমন পশ্চিমবঙ্গ সরে এসছে, কিন্তু স্মার্ট সিটির বৈশিষ্ট্য হলে আসলে কী কী, সেগুলো কি আমাদের যে শহরগুলো তারা কি মেনে চলতে পারছে। আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ভারত, তো এটা বিষয়ে জেনে যাবে। ডিজিটাল ইন্ডিয়া বিষয়ে জেনে যাবে। প্রজেক্ট টাইগার বিষয়ে জেনে যাবে। বর্তমানে গণনার কাজ হয়েছে, প্রজেক্ট টাইগারের সঙ্গে প্রজেক্ট এলিফ্যান্ট জুড়ে দেওয়া হয়েছে, সুবিধা কী অসুবিধা কী সেটা জেনে যাবে। ক্লাসিক ল্যাঙ্গুয়েজ, ভাষা নিয়ে তো ভীষণ বিতর্ক চলছে এখন, কন্নড়, তামিল, হ্যান ত্যান, দক্ষিণ ভারতের সঙ্গে উত্তর ভারতের মারামারি কাটাকাটি চলছে, তো এই বিষয়গুলো জেনে যাবে। বাংলা পক্ষ বিষয়ে জেনে যাবে। CAA বিষয়ে পলিটি থেকে তো ভালোভাবে জেনে যাবে, NRC হোক, আসাম অ্যাকর্ড হোক। আচ্ছা, FDI পোর্টফোলিও, এগুলো ইকোনমিক্স থেকে পেয়ে যাবে। যেহেতু এখন টালটামাল চলছে বাজারের অবস্থা, সোনার দাম বাড়ছে, ডলারের দাম বাড়ছে, টাকার দাম কমছে। LPG বিষয়ে জেনে গেলে। চাইল্ড ম্যালনিউট্রিশন বিষয়ে জেনে গেলে। সরকার পোষণ অভিযান যে চালু করেছে, অঙ্গনওয়াড়ি সার্ভিস, এগুলো কীভাবে এই চাইল্ড ম্যালনিউট্রিশন ব্যাপারটাকে তারা প্রতিহত করার চেষ্টা করছে। MSP বিষয়ে জেনে যাবে, যেহেতু কৃষক আন্দোলন হয়েছিল, কৃষি 3টে বিল যেটা, সেটা জেনে যাবে। ওমেন রিজার্ভেশন যেটা আমাদের পার্লামেন্টের ব্যাপার, যেটা কবে লাগু হবে, কোন সেন্সাস থেকে হবে, এগুলো বিশদে জেনে যাবে, শুধু উপরূপ নয়। পিটির আগের দিন তোমার সেন্সেক্স নিফটি, সেদিন দেখবে কী অবস্থা। স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স বিষয়ে ডিটেলসে জেনে যাবে, কটা স্টকের ভিত্তিতে এটা হয়। তারপরে নিফটির ক্ষেত্রে কটা স্টকের ভিত্তিতে হয়, FDI কেন পালাচ্ছে। তখন আমাদের যেহেতু মানে বাজার মানে নিম্নগামী ছিল, সেই কারণে আমাকে জেনে যেতে হয়েছিল এগুলো। FDI পালানোর অর্থ কী, কেন FDI পালাই, কেন FDI, ফরেন ইনভেস্টমেন্ট, ডাইরেক্ট ইনভেস্টমেন্টগুলো কখন আসে একটা দেশে, সেগুলো জেনে যাবে। মিষ্টি প্রকল্প বিষয়ে জেনে যাবে। এটা হচ্ছে আগের বাজেটে সম্ভবত ছিল মিষ্টি স্কিম। ম্যানগ্রোভ রিলেটেড যেটা, সেটা জেনে যাবে। BDOর ফাংশন ইন ভোটার লিস্ট আপডেশনের ক্ষেত্রে, যেহেতু এটা খুব বিতর্ক চলছে, দেখছো ভোটার কার্ড নকল হচ্ছে, আধার কার্ড নকল হচ্ছে, আর ভোটার কার্ডটাতে খুবই ইস্যু হচ্ছে, একজনের ভোটার কার্ডের নাম্বারে অন্য যে রাজ্যের নাম চলে আসছে রাজ্যের মানুষের। এটা খুবই একটা জ্বলন্ত বিষয়, সুতরাং এটা খুব ভালোভাবে জেনে যাবে। কীভাবে, খুব জটিল বিষয় কিন্তু এটা, যে কীভাবে মানে BDO এখানে দায়বদ্ধ,
কী কী ধাপে ধাপে কোন কোন মাধ্যমে আসলে হয় একটা ভোটার লিস্টের নাম মানে আপডেট, যে ব্যাপারটা হালনাগাদের ব্যাপারটা। গঙ্গা যমুনা সরস্বতী বিষয়ে জেনে যাবে, কারণ ওই যে হলো আমাদের কুম্ভ মেলা, তার সঙ্গে এটা আনুষঙ্গিক প্রশ্নের আকারে এটা চলে আসবে। আচ্ছা, সরোজিনী নাইডু বিষয়ে জেনে যাবে, আমাদের যেমন প্রথম মহিলা রাজ্যপাল, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের ক্ষেত্রে প্রথম মহিলা রাজ্যপালকে, তার সঙ্গে কীভাবে কার সম্পর্ক, সরোজিনী নাইডুর সঙ্গে কীভাবে মানে সরোজিনী নাইডু যে বাঙালি, পদ্মজা নাইডুর ব্যাপার স্যাপার এগুলো জেনে যাবে। সুচেতা কৃপালাইনের বিষয়ে জেনে যাবে। দিল্লিতে যেহেতু এতদিন পরে ক্ষমতা বদল হলো, সুতরাং সেখানকার সবথেকে দীর্ঘদিন ধরে গিয়ে মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানকার যে সমস্যা ছিল সেগুলো জেনে যাবে। দিল্লিতে যে এক্সাইজ স্ক্যাম হয়েছে, আবগারি যে কেলেঙ্কারি হয়েছে সেটা বিষয়ে জেনে যাবে। কেন কেজরিওয়ালকে জেলে দিল এবং জেল থেকে কেন মুক্তি পেল না, বা জামিন পাওয়া এত কষ্টকর কেন হচ্ছিল, কী নিয়মে পাল্টেছে, ইডির ক্ষেত্রে কী নতুন নিয়ম এসছে, যে যাকে অভিযুক্ত হিসেবে ঘোষণা করবে তাকে নিজের প্রতি দায়বদ্ধতা থাকবে যে নিজে প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ। পিএমএলের তে যে গ্রেপ্তার করেছে সে বিষয়ে জেনে যাবে। ঠিক আছে, পিএমএলএ গেল এটা। ইডি বিষয়ে বিশদে জেনে যাবে, ইডি যেহেতু এত এখন চর্চার বিষয়। সিবিআই বিষয়ে বিশদে জেনে যাবে। ইডি কোন কোন আইনের আওতায় কাজ করে সেটা জেনে যাবে। গ্লোবাল ওয়ার্মিং বিষয়ে জেনে যাবে। সম্প্রতি যেগুলো সিওপি হয়েছে সেগুলো জেনে যাবে, কোথায় কোথায় হয়েছে, পরবর্তীটা কোথায় হবে, কী কী বিষয়গুলো এখানে এসছে, কী কী আলোচনা এসছে, 2023-2024 কেন হটেস্ট ইয়ার, এবং এর ক্ষেত্রে তোমার কী সমাধান সূত্র সেটা জেনে যাবে। প্যারিস এগ্রিমেন্ট বিষয়ে জেনে যাবে, আমেরিকা কেন থাকতে চাইছে না জেনে যাবে। গর্ভপাত আইন আমেরিকায় যেটা খুব চর্চার বিষয়। সমপ্রেম, সে বিষয়ে ভারতের অবস্থান কী, বিভিন্ন দেশের আন্তর্জাতিক অবস্থান কী, গঙ্গা দূষণ রোধ, ইলেকটোরাল বন্ড বিষয়ে যেহেতু বিতর্ক হয়েছিল সেটা জেনে যাবে। হিন্দি জাতীয় ভাষা, এই যে ইস্যুটা একটা বিতর্কের, একটা বোঝার সমস্যা মানুষের, যে জাতীয় ভাষা আসলে কী আর আমাদের স্বীকৃত যে ভাষা কোনগুলো, সেই বিষয়ের বিতর্কটা তুমি ভালোভাবে জেনে যাবে। সেন্ট্রাল ভিস্তা বিষয়ে জেনে যাবে। আচ্ছা, আনওয়ান্টেড কলস, টেলিমার্কেটিং বিষয়ে জেনে যাবে। এখন হচ্ছে গঙ্গা ওয়াটার ট্রিটি বিষয়ে জেনে যাবে। বর্তমানে বাংলাদেশের সঙ্গে নতুন করে চুক্তির পুনর্নবীকরণের ব্যাপারটা যে আলোচনায় চলছে, তিস্তা জলচুক্তি কেন হলো না সে বিষয়ে জেনে যাবে। নক্সালিজম বিষয়ে, যেটা পশ্চিমবঙ্গের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ নক্সালিজম, সুতরাং সেটা জেনে যাবে। মাওবাদী দমন ব্যাপারটাও জেনে যাবে, কীভাবে মাওবাদী সমস্যার সমাধান হলো পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরে, সেটা জেনে যাবে। ইউএস এইড বিষয়ে জেনে যাবে, এটা কীভাবে মানে এটা আমাদের ইলেকশনকে প্রভাবিত করার চেষ্টা করছিল সেটা জেনে যাবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, কীভাবে সেখানে সরকার পতন হলো, বর্তমান পরিস্থিতি কী, সেই বিষয়ে তোমার মতামত, ভারতের যে মানে বিদেশ নীতির সাপেক্ষে তুমি নিজের অবস্থান পেশ করবে সেখানে। আমাদের সুইসাইড ইন ইন্ডিয়া, আত্মহত্যার বিষয়টা আমরা দেখব, যে কেন আত্মহত্যার বাড়ছে সংখ্যা এবং তার আসলে পরিসংখ্যানটা কী সেটা বিষয়ে বিশদে জেনে যাব। ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট ভালো করে জেনে যাবে এটা। এই যেমন আমাদের ফুডে একটা মেয়ে পেয়েছে, নাম মনে নেই, সুপ্রিয়া সম্ভবত নাম, সম্ভবত একটা ইন্টারভিউ দেখবে আছে ভিডিও, ও বেচারির কত মানে সংগ্রামের পর চাকরিটা পেয়েছে, 7বার মেন দিয়েছে সম্ভবত, তার 1.5 বছরের একটা বাচ্চা আছে। তাহলে এই যে ট্রেনিং করতে যাবে কত সমস্যা, তো সেই সমস্যার কেন সমাধান থাকবে না? নারী ক্ষমতায়ন নিয়ে আমরা বড় বড় কথা বলি, তাহলে ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট, তুমি চাকরি পাওয়ার পরে যারা নারী কী কী সুবিধা আমরা পেতে পারবো, কোনগুলো অধিকার তোমার, সেই ব্রেস্ট ফিডিংয়ের ব্যাপারটা হোক বা যে কোনো বিষয় হোক, সেইগুলো তুমি বিশদে জেনে যাবে। যে ম্যাটারনিটি বেনিফিট একটা মানে আয়ত্তের মধ্যে কী কী সুবিধা আমার, কী কী আমার অধিকার, যে 10 জনের বেশি কাজ করলে সেখানে কী কী হয়, 50 জন যদি একটা সংস্থায় কাজ করে কী কী সিস্টেম থাকে সেখানে বাচ্চাদের জন্য, সন্তানের জন্য, সেগুলো জেনে যাবে। তার বর্তমানে ওটা আপডেট হয়েছে, আগেরটা রিপিল্ড হয়েছে, এখন দি কোড অন সোশ্যাল সিকিউরিটি 2020, এটাতে পড়ে যাবে। প্রথম 2 সন্তানের জন্য কী কী সুবিধা পাওয়া যায়, এই যাচ্ছে রে ভাইজি। আচ্ছা, এটা জেনে যাবে। আমাদের বর্তমানে যুদ্ধ বিমান নিয়ে খুবই চর্চা হচ্ছে, ভারত পাকিস্তান ইস্যু বা যে কোনো ইস্যু, F-35, সুখোই, চীনের যেগুলো যে সিরিজের আছে সেগুলো নিয়ে জেনে যাবে। আচ্ছা, ইউপিএস বিষয়ে জেনে যাবে, ইউনিফাইড পেনশন স্কিম। ইউপিআই বিষয়ে জেনে যাবে, কবে থেকে কী শুরু হলো, বর্তমানে কী কী চিন্তাভাবনার কথা ভাবা হচ্ছে, কোন কোন দেশে ছড়িয়ে গিয়েছে জিনিসটা সেটা জেনে যাবে। ন্যাশনাল পেনশন স্কিম আর ইউনিফাইড পেনশন স্কিম, এই দুটোর ফারাক বুঝবে, কী কী সুবিধা অসুবিধা সেটা বুঝবে। ওল্ড পেনশন স্কিম কোন কোন জেলায় রাজ্যে চালু আছে সেটা জেনে যাবে। জিএসডিপি কী, জিডিপি, জিএসডিপি এ দুটো কী। ধর্মীয় উস্কানি যদি কেউ দেয় সেক্ষেত্রে তুমি, ইন্ডিয়ান পেনাল কোড ছিল, এবার এটা বর্তমানে যে ন্যায় সংহিতা হয়ে গেছে, বিএনএস, বা মোট 3টে হয়েছে, যেটা বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সাক্ষ্য
কি অধিনিয়ম আর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এই যে 3টে হয়েছে, এই বিষয়গুলো ডিটেলসে জেনে যাবে। কবে হলো, কতগুলো সেকশন রয়েছে, আগের যে আইপিসি ছিল সেটার সঙ্গে কী কী, ইন্ডিয়ান পেনাল কোড ছিল সেটার সঙ্গে কী কী ফারাক। সব তো আগে তো আমরা ধরো মুখস্থ করে গেছিলাম, যেগুলো ধারাগুলো সেগুলো তো সব পরিবর্তন হয়ে গেছে, সেটা জেনে যাবে। আইপিসি, সিআরপিসি, ডিএনএস, বিএনএস এবং বিএনএসএস, এইগুলোর ফারাকটা বুঝবে। বিএনএসের সঙ্গে আইপিসির যে সমস্ত আগে আইপিসিতে কোনগুলো ধারা ছিল, বর্তমানে কী কী ধারা হয় সেগুলো জেনে যাবে। মূল মূল বিষয় যেগুলো রয়েছে, যেমন মার্ডারের ডেফিনেশন, পানিশমেন্ট ফর মার্ডার, তারপর অ্যাটেম্প টু মার্ডার, অ্যাসিড অ্যাটাকের ক্ষেত্রে জমায়েতে নিষেধাজ্ঞার বিষয়ে যেটা 144 ছিল আগে, ইপটিজিংয়ের বিষয়ে, সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিষয়ে, রেপের বিষয়ে, পানিশমেন্ট ফর রেপের বিষয়ে, তারপরে হোমোসেক্সুয়ালিটি এখন বৈধ এই বিষয়টাও জেনে যাবে, চিটিংয়ের বিষয়ে, ট্রেসপাসিংয়ের বিষয়ে, ডাউরির বিষয়ে। আচ্ছা, কী কী রিপিল হয়েছে, যেমন ব্যভিচার বৈধ করেছে, এগুলো আছে। আচ্ছা, মদ্যপ অবস্থায় কেউ থাকলে তার বিরুদ্ধে কী, রাষ্ট্রদ্রোহিতা থাকলে সেখানে কি, হিউম্যান ট্রাফিকিংয়ের বিষয়ে কী হবে, কোনো একজন সরকারি কর্মচারী তাকে তার কাজ করতে বাধা দান করলে সেখানে কী কী করার নিয়ম, সেগুলো জেনে, পক্সো ল বিষয়ে জেনে যাবে, এটা খুবই চর্চার বিষয় এখন। অপরাজিতা বিল বিষয়ে জেনে যাবে, যেহেতু আরজিকর কাণ্ড থেকে এটা অপরাজিতা বিলের কথা এসছে, এটা জেনে যাবে। এগ্রিকালচার, ডেয়ারি, ফিশ মিল, এ সমস্ত বিষয়ে, মিল বলছে মিট, মাথায় কাজ করছে না তো বড় ভিডিও করে। পশ্চিমবঙ্গের র্যাঙ্ক কোথায় সেটা জেনে যাবে। পেগাসাস ইস্যুটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা জেনে যাবে। কেআইআইটি, কলিঙ্গ ইনস্টিটিউটে সম্প্রতি নেপালের প্রচুর ছাত্রছাত্রী পড়ে, কেন পড়ে, কেন নেপাল থেকে এখানে আসে, অন্য জায়গায় কেন যায় না, এগুলো বিষয় জেনে যাবে। আসলে আমি এগুলো বলছি, এই যে অপার একটা মানে এত সংখ্যায় রয়েছে প্রশ্ন, আসলে জানি না তো কী থেকে প্রশ্ন করবে, সব পড়ে যেতে হবে, কিছু করার নেই। ইনকাম ট্যাক্স বিল বিষয়ে জেনে যাবে, 2025 যেটা নতুন বিল এলো, 1961 যে বিলের, সেটার সঙ্গে এটার পরিবর্তন কী, কেন সিম্পলিফিকেশন হলো, কী কী হলো, এগুলো জেনে যাবে। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বিষয়ে জেনে যাবে, পলিটিতে ভালো করে আসে এগুলো। ইউক্রেন বিষয়ে ডিটেলসে জেনে যাবে। যাবজ্জীবনের সংজ্ঞা জেনে যাবে ভালো করে। এফআইআর এবং জিডির ফারাক বুঝে যাবে। ন্যাশনাল ফ্ল্যাগের সব কিছু বিশদে জেনে যাবে। রেয়ার আর্থ মেটালস নিয়ে এখন খুবই চর্চা চলছে, চীন আমাদের দিচ্ছে না, গোটা বিশ্বে সাপ্লাই করছে না, তো এই ক্ষেত্রে ভারতের সমাধান কী, সমস্ত থমকে আছে। ইলেকট্রিক কার হোক বা ইলেকট্রিক যে কোনো মোবাইল টোবাইল হোক, যে কোনো ধরনের যেখানেই লাগবে আমার, তো সেই রেয়ার আর্থ মেটালসের বিষয়ে ভারতের সম্ভাবনা কী, সমাধান কী, সেগুলো জানতে হবে। পঞ্চায়েতে ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয়ে জানবে। পৌরসভায় তো থাকে কিন্তু পঞ্চায়েত থাকে না, কিছু কিছু পঞ্চায়েতে থাকে, এগুলো বিষয়ে জেনে যাবে। আমাদের ইলেকশন কমিশনার চেঞ্জ হয়েছেন, সে বিষয়ে জেনে যাবে। তখন খুব চর্চার মধ্যে হচ্ছিলো যখন কুম্ভ মেলাতে এত মৃত্যুর ঘটনা ঘটে, অমৃত কুম্ভের সন্ধানে কার লেখা, কী লেখা, কেন, তখন ওখানে যখন আসবে তখন শ্রী সমরেশ বসুর কথাও আসবে, শ্রী সমরেশ বসুর কথা যখন আসবে, শ্রী সমরেশ মজুমদারের কথা আসবে, তাদের বিখ্যাত লেখাগুলোর কথা জানতে চাইবে। পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটির সংখ্যা জানবে। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ বিষয়ে জানতে চাইবে। উত্তর কন্যা বিষয়ে জানতে চাইবে। হাইকোর্টের সার্কিট বেঞ্চ ওখানে রয়েছে, জলপাইগুড়ি বেঞ্চ যেটা রয়েছে সেটা বিষয়ে জানবে। কী বলছি, সার্কিট বেঞ্চ বলো তো নাকি, যাই হোক। মিনিস্টার ইন চার্জ যেগুলো রয়েছে সেগুলো জানবে। মিলিটারি এক্সারসাইজ কী কী হয় সেটা জানবে। খবরের চ্যানেলগুলো দেখছো তো একদম মানে উগ্র ভাষণ চলে, ভুলভাল খবর, ভারত পাকিস্তান যুদ্ধের সময় তো দেখলে একগাদা ভুল খবর। তো এই ধরনের ভুল খবর যদি কেউ পেশ করে, কোনো হিংসা ছড়ায়, মানুষের মানুষের দ্বন্দ্ব ছড়ায়, তাহলে সেক্ষেত্রে আমার কী কী অবস্থান নেওয়া যেতে পারে, কোন কোন সংস্থায় আমি আমার অভিযোগ জানাতে পারি সেটা জানবে। ট্রাম্পের ট্যারিফ ল বিষয়ে জানবে। ট্যারিফ ওয়ার বিষয়ে কী কী শুল্ক চাপাচ্ছে, কোথায় কোথায় চাপাচ্ছে, এর সুবিধা কী অসুবিধা কী, তার যৌক্তিকতা কী, সেগুলো জেনে যাবে। রেড হল মাইনিং বিষয়ে জেনে যাবে, যেহেতু দেউচা পাচামের বিষয়টা আসছে, ওখানে কী পদ্ধতি অবলম্বন করছে, সমস্যা কী, সেটা জেনে যাবে। কার্ডিনাল অর্ডিনাল নাম্বারস বিষয়ে জেনে যাবে। ওমেন রিজার্ভেশন বিল বিষয়ে জেনে যাবে। লেটেস্ট অ্যামেন্ডমেন্টস যেগুলো আছে, সে 100 হোক, 101 হোক, 102 হোক, 103 হোক, 104, 105, 106, এগুলো জেনে যাবে। গোল্ড প্রাইস জেনে যাবে। গ্লোবাল ইকোনমিতে এর প্রভাব কী সেটা জেনে যাবে। কলকাতায় ট্রাম সার্ভিস বন্ধ হলো সেটা বিষয়ে জেনে যাবে। হিন্ডেনবার্গ রিসার্চ বিষয়ে জেনে যাবে, আদানি ইস্যুটা। জেপিসি বিষয়ে জেনে যাবে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, এবার সুবিধা কী অসুবিধা কী, তার ক্ষমতা কী। ওয়াকফ নিয়ে খুব ঝামেলা হচ্ছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, সেগুলো বিষয়ে জেনে যাবে। সমস্যা কোথায়, সমাধান কী, সরকারের দিকটা ভাববে, যারা প্রতিবাদ করছে তাদের দিকটাও ভাববে, কোর্টের অবস্থান ভাববে। ডিস্ট্রিক্ট কালেক্টর নামের কারণ কী, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা নামের কারণ কী, তার ক্ষমতা কী। 2021 সেন্সাস যেটা বললাম আগেই, সেখানে 2021 সেন্সাসটাকে ভালো করে দেখবে। এনপিআর কেন এই সেন্সাসটা, বিগত সেন্সাসটা আটকে আছে সেটা বিষয়ে জানবে। ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বিষয়ে জানবে। ডিলিমিটেশন বিষয়ে জানবে। কাস্ট সেন্সাস বিষয়ে জানবে। সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস। মৌ বা সমঝোতা পত্রের বিষয়ে জানবে। রায় বেশে নাচ বিষয়ে জানবে। চলো কোদাল চেলায় ভুলে মনের ভালে, আমাদের কর্মশিক্ষা করানো হতো স্কুলে। দেওচা পাশে আমি জানবে। মণিপুর সংকট তখন ছিল, এখনও চালু আছে, তুমি এটা বিষয়েও জেনে যাবে। ইউএস ট্যারিফ বিষয়ে জেনে যাবে। ইউএস ইন্ডিয়া এক্সপোর্ট ইম্পোর্টের কথা জানবে। গার্ড অফ অনার দেওয়া হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কোথাও গেলে, তো সেটার অর্থ কী। ফ্রান্সে এআই সামিট হলো, সেটা বিষয়ে জেনে যাবে।
কপিরাইটের সংজ্ঞা কী, কপিরাইট, প্যাটেন্ট, এই বিষয়গুলো জেনে যাবে। কপিরাইট কত বছরের হয়, প্যাটেন্ট কত বছরের হয়, ডিজিটাল কন্টেন্ট অ্যাক্ট যেটা নতুন এসছে, আইটি অ্যাক্ট 2000-এর, তারপর আইটি অ্যাক্ট 2021, এগুলো বিষয়ে জেনে যাবে। অ্যালিমনি বিষয়ে জেনে যাবে, খরপোশ বিষয়ে যে কতটা দেওয়ার নিয়ম, কোর্টের এখানে রায় কী, ওই যে আত্মহত্যা করছে কেন করছে। লিভ ইন রিলেশন বিষয়ে জেনে যাবে, যে এটা লিগাল না ইলিগাল, এগুলো সামাজিক তোমার সমস্যা, এগুলো জানতে হবে তোমাকে, সব জেনে যেতে হবে। জগন্নাথ মন্দির পুরী, সেটা বিষয়ে, শ্রী শ্রী জগন্নাথ মন্দির, সেটা বিষয়ে জেনে যাবে। আমাদের দীঘাতে হয়েছে, সেটা বিষয়ে জেনে যাবে, ফারাক কী কোথায়, এবং তোমাকে এটাও জিজ্ঞেস করবে ওটার বৈধতা কোথায়, যে ওটা আসলেই মন্দির নাকি ট্রাস্ট, এই বিতর্কিত বিষয়গুলো জেনে যাবে। ডিভোর্স বিষয়ে জেনে যাবে, এখানে সরকারি আইন কী কী, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং কোর্টে যেমন পর্যবেক্ষণ ছিল 8 ফ্যাক্টর একটা ক্রাইটেরিয়া কোর্ট দিয়েছিল, এই বিষয়গুলো জেনে যাবে। আচ্ছা, জগন্নাথ মন্দির দীঘার বিষয়ে, শ্রী শ্রী জগন্নাথ মন্দির দীঘার বিষয়ে তুমি জেনে যাবে। আচ্ছা, পশ্চিমবঙ্গে ব্লু বিকন, নীলবাতি কারা কারা চড়তে পারে, কেন পারে, কারা কারা পারে না, সেটা হবে। মারা গেলেন শ্রী প্রতুল মুখোপাধ্যায় মহাশয়, তিনি আমি বাংলায় গান গাই এটা লিখেছেন, সেটা বিষয়ে জেনে যাবে। রেশন কার্ড আমি যেমন ফুটে আসি, তাহলে আমাকে সব জেনে যেতে হবে। এওয়াই কার্ড যেটা, তারপর পিএইচএস আছে, এসপিএইচএস, RKSY 1, RKSY 2, পিডিএস বিষয়ে জেনে গেলাম। সেন্ট্রাল, স্টেট এবং কনকারেন্ট লিস্ট বিষয়ে ভালো করে জেনে যেতে হবে, এটা আমি পলিটি থেকে পেয়ে যাবো, কোন লিস্টে কী কী আছে, কার এখতিয়ারে কী কী আছে। ট্যাক্সের বিষয়টা জানতে হবে, রাজ্যের এখতিয়ারে কোন কোন ট্যাক্স আমরা আদায় করতে পারি, কোনগুলো পারি না। আচ্ছা, জগদীশচন্দ্র বসু বিষয়ে জেনে গেলে আমাদের যত বাঙালি বিজ্ঞানী ছিলেন বড় বড়, সেগুলো সব জেনে যেতে হবে। সত্যেন্দ্রনাথ বসু বিষয়ে জানলে, প্রফুল্লচন্দ্র রয় বিষয়ে জানলে, নতুন বালি খাদানে দেখবেন নীতি এসছে, এই যে বালি পাচার হচ্ছে, হ্যান হচ্ছে, কয়লা পাচার হচ্ছে, তো বালি খাদানে নতুন নীতি কিছু হয়েছে, কীভাবে কী হয়েছে, এগুলো ডিটেলসে জেনে যাবে। আমাদের ইসরোর প্রকল্প আদিত্য L1 হোক, ইসরো বিষয়ে বিশদে জানবে। ভোটার আইডি কার্ড বিষয়ে সমস্যাগুলো যেগুলো হচ্ছে, সেখানে কী সাফাই গিয়েছেন আমাদের ইলেকশন কমিশন, সেটা জানবে। কলেজে ভোট বিষয়ে এখন বিতর্ক চলছে, ভোট ঠিক মতো হচ্ছে না, জেনে যাবে। ভারতের AI ফিউচার বিষয়ে জানবে, ভোটার লিস্টের বিষয়ে জানবে, ARO কি। নাফেদ যেটা ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া, এটা জেনে যেতে হবে, যেহেতু তুমি কোঅপারেটিভ সার্ভিস এখানে রয়েছে। US গোল্ড ভিসা বিষয়ে জানবে, যেটা বলছিলেন আমাদেরকে ট্রাম্প, আমার মাথা কাজ করছে না। আচ্ছা, NHAI বিষয়ে জানবে। তারপরে 2 জাজ স্প্লিট ভার্ডিক্ট, এই বিষয়ে জানবে। ইন্ডিয়ান নোবেল লরেটের কথাগুলো জানবে। তারপরে কুকুর বিষয়ে, পথ কুকুর বিষয়ে কী কী আছে, স্ট্রিট চাইল্ড, যারা পথ শিশু তাদের ক্ষেত্রে বা কী নিয়ম আছে, তোমার এলাকার ভিডিও জানবে। বর্তমানে হলো দাবানল, হলো সে দাবানলের সমস্যা, বস্তিতে প্রায় আগুন লাগছে, বড় বড় মার্কেটগুলো আগুন লাগছে, সেক্ষেত্রে কী সমাধান, সেগুলো জেনে যাবে। মণিপুর ইস্যুটা পড়ে যাবে ভালো করে, এবং তার আন্তর্জাতিক প্রভাবটা ভাবার চেষ্টা করবে। এই ইলেকশন কমিশনার নিয়োগ নিয়ে, চিফ ইলেকশন কমিশনার নিয়োগ নিয়ে কিছু দ্বন্দ্ব বিতর্ক চলছে, সেখানে আইনগুলো কী কী, বা বর্তমানে রাষ্ট্রপতিকে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে, এই যে বিলের ক্ষেত্রে রাজ্যপালকে যেমন বললো বিল অনির্দিষ্টকালের জন্য রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে টকেট ভেটো, এই ব্যাপারগুলো ভালো করে জেনে যাবে। আর কি আছে রে বাবা, এবার শেষ করি, আর ভালো লাগছে না, আর কিছু নেই, মোটামুটি এগুলোই। এবার তারপর ওই 2-3 মাসে যা যা কারেন্ট অ্যাফেয়ার্স হবে সেগুলো পড়বে। অনেক বড় ভিডিও করলাম, পিছনে আওয়াজ হচ্ছে, জানি না তোমাদের কান ঝালাপালা হবে এই ঘন্টাখানেকের ভিডিওতে। তোমরা ভালো থেকো, তোমাদের সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।